আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে মনে হয় এখন সব কিছু ঠিক আছে, সব কিছু শোনা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দীর্ঘদিন পর আমরা লাইভ ক্লাসে আসছি এবং আজকে আমাদের যে অধ্যায় সেটা শোষণ ও শ্বাসক্রিয়া, পঞ্চম অধ্যায়ের উপর লেকচার 2। ভেরি ভেরি মানে খুবই কঠিন টপিক আজকে আলোচনা করা হবে। আমরা এই অধ্যায়টা খুবই ছোট্ট অধ্যায়, মানে আজকে মানে কি বলবো, SH26 পরীক্ষা হয়ে গেছে ফার্স্ট পার্ট। মানে প্রশ্ন দেখা এতটা অবাক হয়েছি যে মনে হচ্ছে যে আমার কাছে যারা 9-10-এ পড়ছে, তো 9-10-এর বেসিক নিয়েও যদি এই পরীক্ষা দেয়, ওই 60% মার্কস নিশ্চিত পাবে। মানে ইন্টারমিডিয়েট ধরে কিছুই পড়ে নাই, যারা আমার কাছে 9-10 পড়ছে এই পরীক্ষা দিলে সে 60% মার্ক পাবে। এটা মানে বলতেছি না, আসলে প্রশ্ন বেশি সহজ করে ফেলছে। একেবারে সহজ প্রশ্ন হয়েছে, খুবই ইজি প্রশ্ন হয়েছে বায়োলজি ফার্স্ট পার্ট। যাই হোক, আজকে আমার সেকেন্ড পার্ট। তো শোষণ ও শ্বাসক্রিয়া, এটার উপর লেকচার 2। আমরা প্রথম লেকচারটাই তো মধ্যেই আসলে প্রশ্ন বেশি সহজ। হ্যাঁ, এখন সাউন্ড ঠিক আছে। প্রথম লেকচারটা আমরা পড়ছি। এই শোষণ ও শ্বাসক্রিয়া এই অধ্যায়টা খুবই ছোট এবং কয়েকটা টপিক, জাস্ট অ্যালভিওলাসের গঠন, ফুসফুসের গঠন, এরপর অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই পড়লেই হইল। আর দুইটা রোগ, এর বাইরে কিছু নাই। বাট ওই যে একেবারে সার নির্যাস পড়লে তো তাহলে বেসিক কোর্সের দরকার নাই, তাই না? তা আমরা মোটামুটি সবই পড়বো। আজকে যে টপিকগুলো পড়া হবে একটু কঠিন, ক্রিটিক্যাল টপিকগুলো পড়া হবে। তবে আমি একেবারে সর্বোচ্চ পর্যায়ে সহজ করে পড়াবো ইনশাল্লাহ। তো টপিকটা যদি আগে পড়ে না থাকো তাহলে মনে হবে সহজ, কিন্তু যারা আগে পড়ছো তারা জানো যে বিশেষ করে তোমাদের এখানে যে তোমাদের বইয়ের মধ্যে এই যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে স্নায়বিক নিয়ন্ত্রণ, হ্যাঁ, এই যে স্নায়বিক নিয়ন্ত্রণ যেটা আছে, শ্বাসকেন্দ্রগুলো আছে, এই টপিকটা যারা আগে পড়ছো তারা জানো যে এটা কি পরিমাণ কঠিন, মাথায় কিচ্ছু ঢুকে না যেগুলি কি বলছে। সো যারা নতুন পড়তেছো, আজকেই যারা নতুন পড়বা, আই থিঙ্ক মানে বুঝতেই পারবে না যে এটা কঠিন কোনো টপিক। সো আমাকে সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু সুন্দরভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে কমেন্ট করে, এবং কেমন আছো একটু অনেকদিন পর লাইভ ক্লাসে আসছি। হাসনা হেনা কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সোয়ার কি স্বর না? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। শেখ ফায়াদ স্যার, ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 কবে স্টার্ট হবে? আরে ভাই, আজকে সেকেন্ড পার্ট, অনেক দিন পর সেকেন্ড পার্ট পেপার লাইভে আসছি। সো সেকেন্ড পার্ট নিয়েই হোক, ফার্স্ট পার্ট হয়ে যাবে, শুরু করব, যেহেতু সেকেন্ড পার্টে শুরু করছি ফার্স্ট পার্টে শুরু করব। ফার্স্ট পার্টে আমাদের 2টা অধ্যায় বাকি আছে শুধু, এটা আমরা ইয়ার চেঞ্জের পরের জন্য এমনিতেই রাখছিলাম, নইলে আগে শেষ করে দিতাম। বাট একবার শেষ করে দিলে কেমন হয়, এই জন্য শেষ করি নাই। আর সেকেন্ড পার্ট তো তোমরা জানো যে এটার মধ্যে 5টা অধ্যায়, মানে 4টা অধ্যায় আমাদের ফুল কমপ্লিট। হয়তো আজকে চ্যাপ্টার 5ও কমপ্লিট হয়ে যাবে, আজকে চ্যাপ্টার কমপ্লিট করব না, এটার উপর বেসিক লেকচার আর একটা নিব আর কি। সো ভালো আছে, ভালো আছি স্যার। আমার সব কিছু ঠিক আছে একরকম, ওকে ওকে ওকে, ঠিক আছে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পরিবার পরিজন সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার মেয়েটাও খুবই সুস্থ আছে এখন, এটা খুবই সুক্রিয়া আলহামদুলিল্লাহ। ওই খুবই কম সময় সুস্থ থাকে আর কি। এরপরেও অনেকদিন যাবৎ আল্লাহ খুব ভালো রাখছে। বাট কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো। ও মানে ও বলছে যে সে লিখবে, স্মার্ট বোর্ডে লিখবে। তো ফাইন, আমি লেখার জন্য মুভিং চেয়ার যেটা আছে ওইটাতে উঠায় দিছি, লিখবে। এখন চেয়ারটা তো মুভ করে, আমি একটু টান দিছি, ও চেয়ার থেকে চিৎ প্রাং দিয়ে পড়ে গেছে, একবারে মাথা একবারে ফ্লোরে যা বাড়ি খাইছে। সারা রাত ঘুমাইতে পারেনি। তো খুবই মানে ফুলে যায় নাই, ভেঙেও যায় নাই কোনো কিছু, জাস্ট রাতে কান্না করছে। সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, এখন থেকে খুব ভালো লাগতেছে আর কি। সো তাহলে যে আমরা শুরু করব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তা আমরা আগের লেকচারটা কতটুকু পড়ছিলাম সেটা আমরা একটু তোমাদের বলি। আমরা এই লেকচার 5, প্রথম লেকচারটা আমরা জাস্ট লাস্ট টপিকটা অ্যালভিওলাসের গঠন, এটা চিত্র প্র্যাকটিস করে আমরা এটা পড়ছি। তারপরে জাস্ট এই যে শ্বসনতন্ত্রের যে কাজ, এটা একটু আলোচনা করছিলাম। যাই হোক, এই যে মূল আজকের যে লেকচার 2, এটা শুরু হবে এখান থেকে, শ্বসনের শ্বসনের শারীরবৃত্ত যেটা। তো আজকের লেকচারের মধ্যে আমরা আসলে কি আলোচনা করব? আজকের লেকচারের মধ্যে আমরা কি আলোচনা করব জাস্ট 1 মিনিটে বলি।
আমরা হচ্ছে শ্বাসকৌশল পড়ব, মানে কিভাবে এটা বহিঃশ্বসন আর কি, বহিঃশ্বসন অন্ত এগুলো পরের বিষয়। আমরা শ্বাসকৌশল পড়ব, আমরা কিভাবে শ্বাস গ্রহণ করি আর কিভাবে শ্বাস ত্যাগ করি। এটা গ এবং ঘ নাম্বারে আসার মতো একটা প্রশ্ন, মিডিয়াম লেভেলের ইম্পর্টেন্ট, মিডিয়াম লেভেলের, হাই লেভেলের ইম্পর্টেন্ট না। এই টোটাল অধ্যায়ের মধ্যে দুইটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটা হলো অ্যালভিওলাসের গঠন আর একটা হচ্ছে অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই দুটো প্রশ্ন। আর বাকিগুলো যদি না পড়ো সমস্যা নাই, ফাইনাল পরীক্ষায় A+ পাইতে সমস্যা হবে না। কিন্তু আমাদের টার্গেটটা শুধু A+ না, আমাদের টার্গেটটা হচ্ছে বেসিক ক্লিয়ার করা, এডমিশনকে সামনে রেখে পড়াশোনা করা, বা হচ্ছে মেডিকেলে চান্স পাওয়া, এরকম স্বপ্ন। সো এই জন্য আমরা কঠিন টপিকগুলাও পড়বো বা লেস ইম্পর্টেন্টগুলো, সব টপিকই আমরা পড়বো। তবে হচ্ছে আজকের লেকচারটা তুলনামূলকভাবে কঠিন এবং লেস ইম্পর্টেন্ট, এটা হলো কথা। সো এই যে শ্বাসকৌশল, আমরা কিভাবে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন কিভাবে, মানে আমরা শ্বাস কিভাবে গ্রহণ করি আর নিঃশ্বাস কিভাবে ত্যাগ করি, এই প্রশ্নটা পড়ব। এবং এই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের এই কার্যক্রমটার পিছনে স্নায়ু কিভাবে কাজ করে, এই প্রশ্নটা আমরা আলোচনা করব। মূলত এই দুইটা প্রশ্নই আজকে আমরা মানে আজকে লেকচারের আলোচ্য বিষয়। ওই যে শ্বাসকৌশলটা সহজ, বাট ওই শ্বাসকৌশলে স্নায়ু কিভাবে কাজ করে, স্নায়ুর রিলেশনটা কি, ওই প্রশ্নটা কঠিন। বাট কঠিন লাগবে না, বুঝতেই পারবে না যে কঠিন টপিক। সো আমরা শুরু করব তাইলে। তো তোমাদের আমি বই থেকে একটু দেখাই। তো প্রথমে এখানে শোষণের সংজ্ঞাটা দিছে। তো শোষণের সংজ্ঞাটা নতুন করে বলার কিছু নেই, আমরা জানি যে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরির যে প্রক্রিয়া, এটাকে শোষণ বলে। আমরা 9-10-এর যে আমরা বেসিক পড়ছি, সেখানে আমরা শোষণের সংজ্ঞা খুব ভালোভাবে আমরা জানি যে শোষণ হচ্ছে কি, শোষণের যে বিক্রিয়া সেটা হচ্ছে এই যে গ্লুকোজ C6H12O6। গ্লুকোজ হচ্ছে কি, এই যে সবাত শোষণ, যেটা প্রাণীর মধ্যে সবসময় সবাত শোষণই ঘটে। সো অক্সিজেনের উপস্থিতিতে গ্লুকোজ ভেঙে কি হবে, এই যে পানি তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পাশাপাশি শক্তি তৈরি হবে। এটাই তো শোষণ নাকি, এটাই শোষণ। তার মানে হচ্ছে যে গ্লুকোজ, আমরা যে খাদ্যটা খাই, আমি একটা আমার বডির ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার শরীরের মধ্যে শোষণটা কীভাবে হচ্ছে, আমরা যে খাদ্যটা খাই এই খাদ্যের মধ্যে গ্লুকোজ আছে। এই চতুর্থ এর আগের অধ্যায়ে আমরা সেটা পড়ছি, পরিপাক ও শোষণ অধ্যায়ের মধ্যে। তো আমরা যে খাবার খাই, তো গ্লুকোজটা রক্তের মধ্যে, রক্তের সাথে মিশে যায়, পরে হচ্ছে রক্ত থেকে, রক্তের মধ্যে দিয়ে এই কোষটা আমাদের দেহের কোষের মধ্যে, আমাদের দেহ কোষ আছে, এই যে কোটি কোটি যে কোষ আছে, প্রায় 30-40 ট্রিলিয়ন কোষ আছে, এই কোষগুলোর মধ্যে এই গ্লুকোজ চলে যায়। তো ধরো এটা আমার একটা দেহ কোষ, এই কোষের মধ্যে গ্লুকোজটা চলে যাবে। তো গ্লুকোজ হচ্ছে আমার কোষের মধ্যে চলে আসলো। এখন হচ্ছে যে অক্সিজেন লাগবে, অক্সিজেন কই থেকে আসবে, এই যে আমরা শ্বাস, নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন গ্রহণ করলাম, এই যে অক্সিজেনটা রক্তের সাথে মিশলো, রক্ত দিয়ে কোথায় যাবে, এই যে অক্সিজেনটাও কি হবে, এই দেহ কোষের মধ্যেই অক্সিজেনটাও আসবে, অক্সিজেনটাও আসলো, এই গ্লুকোজটাও আসলো। এখন এই যে গ্লুকোজ আর অক্সিজেন মিলে শোষণ বিক্রিয়া হবে। তার মানে এই যে শোষণ কার্যক্রমের সাথে খাবার খাওয়া যেমন জরুরি, শ্বাস গ্রহণ করাও জরুরি। খাবারের মাধ্যমে গ্লুকোজ যাবে, শ্বাস গ্রহণের মাধ্যমে অক্সিজেন যাবে, গিয়ে যে অক্সিজেন আর গ্লুকোজ বিক্রিয়া করে এই যে আমার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, পানিও তৈরি হবে। পানি তো আমার শরীরের জন্য দরকারি, শরীরের জন্য ত্যাগ করা জরুরি না, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হবে, এই কার্বন ডাইঅক্সাইডটা আমার শরীরের জন্য ক্ষতিকর। যেহেতু আমার শরীরের জন্য ক্ষতিকর, অতএব কোষ এই কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে, কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিবে। এই কার্বন ডাইঅক্সাইডটা ওই যে রক্তের সাথে মিশে আবার ফুসফুসে আসবে, যখন নিঃশ্বাস ত্যাগ করব, এই যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, এই যে অক্সিজেন ভিতরে ঢুকলো আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, এই প্রসেসটা হচ্ছে বহিঃশ্বসন। এই শ্বসনটা কি, বহিঃশ্বসন। তাহলে শ্বসন যেটা আছে, শ্বসনটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে কি বহিঃশ্বসন, আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। অন্তঃশ্বসন, তাহলে বহিঃশ্বসনটা কি, এই যে অক্সিজেন ভিতরে ঢুকলো আর কার্বন ডাইঅক্সাইড বেরোলো, এটার নাম হচ্ছে বহিঃশ্বসন।
বা আমরা যে শ্বাস গ্রহণ করি, এই যে বাতাস গ্রহণ করলাম, আবার এই যে ত্যাগ করলাম, এই যে এটা হলো বহিঃশ্বসন। এটা হলো বহিঃশ্বসন। আর এই যে আমার দেহের কোষের মধ্যে এই যে গ্লুকোজ প্রবেশ করলো, এই যে রক্ত থেকে অক্সিজেন প্রবেশ কইরা এই যে পানি কার্বন ডাই অক্সাইড শক্তি তৈরি হলো, এই যে এটা হচ্ছে অন্তঃশোষণ। তাহলে আমরা যে মূল শোষণের বিক্রিয়া যেটা লিখছি, এটা মূলত কি? অন্তঃশোষণ। তাইলে আমরা এখন আমাদের টপিকে এটা বহিঃশ্বসনের বর্ণনা। তাইলে আমরা যদি একবার সিম্পলভাবে দেখো, আমরা যদি এখান থেকে শোষণের সংজ্ঞাটা পড়ি, আর না বুঝে কোনো কিছুই নাই, সিম্পল জিনিস, এমনিতেই বুঝবা। এই যে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন, এই যে পরিবেশ থেকে আমরা যে অক্সিজেনটা নিলাম, এই গৃহীত অক্সিজেন দিয়ে কোষ মধ্যস্থ খাদ্য, এই যে কোষের মধ্যে যে খাদ্য প্রবেশ করছে, আমরা যে অক্সিজেন নিলাম, পরিবেশ থেকে যে অক্সিজেন নিলাম, কোষের মধ্যে এই যে গ্লুকোজ প্রবেশ করছে, কোষের মধ্যে যে গ্লুকোজ আছে, কোষ মধ্যস্থ গ্লুকোজ জারিত করে যে শক্তি উৎপাদন শেষে এই যে কার্বন ডাই অক্সাইড পরিবেশকে ফিরিয়ে দেওয়ার যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, সেটাই হচ্ছে শোষণ। এখন এখানে এভাবে লেখা আছে, তোমাকে এভাবেই লিখতে হবে, নট নেসেসারি। তুমি তোমার মতো করে লেখো, 9-10 যে সংজ্ঞা লেখছো সেটাই লেখো, কোনো সমস্যা নাই। যে অক্সিজেনের সাহায্যে গ্লুকোজ ভেঙে শক্তি তৈরির প্রক্রিয়াকে, বা পানি কার্বন ডাই অক্সাইড এবং শক্তি তৈরির প্রক্রিয়াকেই শোষণ বলে, কোনো সমস্যা নাই, হবে। বাট এখানে যে সংজ্ঞাটা দিছে তোমাদের গাজী আজমল স্যারের বইয়ের মধ্যে, এটা একটু যেহেতু আমাদের মানব শরীরে শোষণ পড়ানো হচ্ছে, সো মানব শরীরের সাথে রিলেটেড করে সংজ্ঞাটা এখানে দেওয়া হয়েছে। তাহলে পরিবেশ থেকে গৃহীত অক্সিজেন এবং কোষ মধ্যস্থ গ্লুকোজ জারিত হয়ে শক্তি উৎপাদন শেষে কার্বন ডাই অক্সাইড কি করে? পরিবেশকে ফিরিয়ে দেয়। এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটাকে কি বলা হয়? শোষণ বলা হয়। ওকে, ফাইন। এই যে শোষণকে সামগ্রিকভাবে দুইটা পর্যায়ে ভাগ করা হয়েছে, যে একটা হচ্ছে বহিঃশোষণ, এই যে একটা হচ্ছে বহিঃশোষণ, একটা হচ্ছে অন্তঃশোষণ। সো সেটা আমরা বললাম যে বহিঃশোষণটা কি? এই যে শ্বাস আমরা গ্রহণ করি আর ত্যাগ করি, এটা হলো বহিঃশোষণ। সো বহিঃশোষণ কি বলছে? যে প্রক্রিয়ায় শ্বসন অঙ্গের রক্ত ও পরিবেশের মধ্যে শোষণ গ্যাস, এই যে গ্যাসের বিনিময় ঘটে, শোষণ গ্যাসের বিনিময় ঘটে। এই যে শোষণ গ্যাস বলতে আমরা কি বুঝি? একটা হলো অক্সিজেন আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যে প্রক্রিয়ায় রক্তের মধ্যে শরীরের সাথে পরিবেশের শোষণ গ্যাসের বিনিময় ঘটে, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়, অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এটা হচ্ছে বহিঃশোষণ প্রক্রিয়া। সো এইটা আমার এটা পরীক্ষার মধ্যে এগুলো তেমন কিছু আসে না, রিডিং পড়লে, দু একবার রিডিং পড়লে এগুলো মোটামুটি বোঝা যায়, বুঝতে পারা যায়, কোনো সমস্যা নাই। তবে হচ্ছে যে আচ্ছা দেখি, রাফি যেমনই যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, আচ্ছা শোষণের সংজ্ঞা দিছে, ফাইন। স্যার স্লাইডে নেইমারের ছবি কেন? স্লাইডে নেইমারের ছবি কোথায় রে বাবা? সাউন্ড কম মনে হচ্ছে। আচ্ছা সাউন্ড একটু কমায় দিছি, আশা করি যে ঠিক আছে। সাউন্ড বাড়াইলে আবার নয়েজ টয়েজ আসতে পারে, একটু ভলিউম বাড়ায় দিয়ে শোনো, হ্যাঁ? ওকে, আচ্ছা, আই থিঙ্ক সব কিছু ঠিক আছে। সো আমাদের যে মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আমরা এই পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসবে, এখানে কিছু দিচ্ছে যে অক্সিজেন কই থেকে কই যায়। আমি এটা না বুঝালেও আমার কোনো সমস্যা নাই। এটা মানে একেবারে সিম্পল জিনিস, এই সিরিয়াল যেটা একেবারে সিম্পল জিনিস। এই যে আমি অক্সিজেন যখন গ্রহণ করলাম, অক্সিজেনটা আমার এই নাসার রন্ধ্র ভিতর দিয়ে, আমার ফুসফুস দিয়ে, অ্যালভিওলাসের ভিতর দিয়ে রক্তের মধ্যে ঢুকলো। এই যে এখন এটা কি ফুসফুসীয় শিরা দিয়ে হৃৎপিণ্ডে যাবে, হৃৎপিণ্ড থেকে ধমনী দিয়ে, মহাধমনী দিয়ে সারা দেহে ছড়ায় পড়বে, দেহ থেকে এই অক্সিজেন দেহ কোষের মধ্যে প্রবেশ করবে, শোষণ হবে, কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইডটা আবার সেম পথ দিয়ে ফুসফুস পর্যন্ত আসবে। সেম কথাই বলছে, এই যে অক্সিজেন শ্বাসনালীর ভিতর দিয়ে ফুসফুসে গেল, রক্ত কর্তৃক অক্সিজেনটা এখন ফুসফুস থেকে রক্তের মধ্যে অক্সিজেনটা প্রবেশ করলো। এখন হচ্ছে অক্সিজেনটা এই যে রক্তের ভিতর থেকে এই যে কোষের ভিতরে প্রবেশ করলো, কোষের ভিতরে যে গ্লুকোজ আছে সেটা জারিত হইলো, শোষণ বিক্রিয়া হলো, কার্বন ডাই অক্সাইড তৈরি হলো। এই কার্বন ডাই অক্সাইডটা আবার ওই যে রক্ত সংবহনতন্ত্র বা শিরা দিয়ে আবার হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ড থেকে আবার ফুসফুসে আসবে।
এই যে ফুসফুস আবার কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করবে এবং হচ্ছে শ্বাসনালী দিয়ে যে আমরা নাক দিয়ে আবার কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দিব। এই যে অক্সিজেন গ্রহণ করলাম, নাক দিয়ে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিলাম। সো এটা না বোঝার কোনো কিছু নাই, আর অতটা গুরুত্বপূর্ণ না, অত সহজ জিনিস কোথাও পরীক্ষা প্রশ্ন দেয় না। তো পরীক্ষা আমার যেটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে এই যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম ব্যাখ্যা করো। ঘ নাম্বারের প্রশ্ন হইতে পারে অথবা গ নাম্বারের প্রশ্ন হইতে পারে। তাহলে আমার প্রশ্নটা হইতে পারে কি, প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম ব্যাখ্যা করো। এটা হলো আমার একটা গ নাম্বার বা ঘ নাম্বার প্রশ্ন। বা হচ্ছে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগের কৌশল বর্ণনা করো। এই যে শ্বাস গ্রহণ কৌশল, প্রশ্বাস শ্বাস গ্রহণ কৌশল বর্ণনা করো, এইটা গ নাম্বার প্রশ্ন দিতে পারে। অথবা এই যে শ্বাস ত্যাগের কৌশল বর্ণনা করো, একসাথে প্রশ্ন হইতে পারে। সো আমার প্রশ্নটা হচ্ছে কি, আমার প্রশ্নটা হচ্ছে শ্বাসক্রিয়ার বর্ণনা বা শ্বাস গ্রহণ বা শ্বাস ত্যাগের যে কৌশল, এটা হচ্ছে আমার প্রশ্ন। তাহলে আমার প্রশ্নটা আমরা লিখি, প্রশ্নটা হচ্ছে কি শ্বাসক্রিয়ার বর্ণনা, শ্বাসক্রিয়ার বর্ণনা, এটা হচ্ছে আমার টপিক। এই টপিকটা আমার ইম্পর্টেন্ট একটা টপিক। এই টপিকটা হচ্ছে গ নাম্বারের জন্য অথবা ঘ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট একটা টপিক। একেবারে লেস ইম্পর্টেন্ট না, গুরুত্বপূর্ণ আছে। আচ্ছা, তাইলে হচ্ছে যে এখন একটু ভালো করে খেয়াল করো, এই যে শ্বাসক্রিয়ার বর্ণনা যেটা, শ্বাসকৌশল যেটা, এটা মূলত দুইটা ভাগে বিভক্ত। এই যে শ্বাসক্রিয়াটা, শ্বাসক্রিয়াটা হলো দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে আমার শ্বাস গ্রহণ, একটা হচ্ছে কি শ্বাস গ্রহণ, কিভাবে আমরা শ্বাস গ্রহণ করি, আর একটা হচ্ছে শ্বাস ত্যাগ, একটা হচ্ছে শ্বাস ত্যাগ। সো এই দুইটা স্টেপে বর্ণনা হবে। প্রথমে আমরা বর্ণনা করব শ্বাস গ্রহণ, পরেও আমরা বর্ণনা করব হলো শ্বাস ত্যাগ। সো শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ, এটার জন্য আমরা যদি এই চিত্রটা আমরা দিতে পারি, গ নাম্বারে আসুক বা ঘ নাম্বারে আসুক, চিত্রটা কোনো জটিলতা কুটিলতা নাই, সিম্পলভাবে এই চিত্রটা প্রকাশ করা হয়েছে। সো আমরা একটু এই চিত্রটা আমরা যদি আঁকি, প্রথমে হচ্ছে শ্বাস গ্রহণের জন্য আমরা একটা চিত্র আঁকি। ধরো হচ্ছে এই যে, মানে কোনো ধরনের জটিল মানে মনে করা যাবে না যে আমার চিত্র এভাবে দিলে হবে কিনা, এভাবে দিলে হবে কিনা, ওরকম কোনো কিছু মনে করার দরকার নাই। এই যে আমি চিত্র আঁকছি না, হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে। এর চেয়ে বেশি ভালো করার কোনো দরকারই নাই। এই যে সিম্পল চিত্র হয়ে গেছে। এখানে জাস্ট হচ্ছে কয়েকটা জিনিস, আমি যখন বর্ণনাটা বুঝবো তখন ক্লিয়ার হবে বিষয়টা। এখানে জাস্ট এরকম একটা চিহ্ন থাকবে, এখানে জাস্ট এরকম একটা চিহ্ন থাকবে। তা আমরা আগে কিভাবে আমরা শ্বাস গ্রহণ করি সেটা আগে বুঝি, এরপরে চিত্রটা এমনি বুঝবা। এটা বুঝতে গেলে একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে যে, ধরো একটা পাত্র আছে এ, একটা পাত্র আছে বি। দেখাই যাচ্ছে এ পাত্রটা হলো ছোট, এটার আয়তন কম, বি পাত্রটা হলো বড়, এটার আয়তন বেশি। এখন একই পরিমাণ বাতাস যদি এ পাত্রেও থাকে বি পাত্রেও থাকে, ধরো সেম পরিমাণ বাতাস এ পাত্রেও আছে বি পাত্রেও আছে, এ পাত্রের আয়তন হলো কম, বি পাত্রের আয়তন হলো বেশি, তাহলে বলো তো কোন পাত্রের মধ্যে বাতাসের চাপ বেশি হবে আর কোন পাত্রের মধ্যে বাতাসের চাপ কম হবে? আশা করি এটা এমনিতেই বুঝবা, নতুন করে বুঝানোর কোনো কিছু নাই, প্রত্যেকেই এটা বুঝবা যে যেহেতু একই পরিমাণ বাতাস দুইটা পাত্রে আছে, এটার আয়তন কম এটার আয়তন বেশি, অতএব এটাতে বাতাসের চাপ হবে বেশি, এটাতে বাতাসের চাপ কি হবে, এটাতে বেশি হবে, আর এটাতে চাপ কম হবে। কারণ আয়তন বাড়লে চাপ কমে,
আর আয়তন কমলে চাপ বাড়ে। চাপের সাথে আয়তনের কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা ফিজিক্সে তোমরা পড়বা। এখন আমি একটা পাইপ দিয়ে দুটো পাত্রের মধ্যে সংযোগ করে দিলাম। এখন বলো তো বাতাস কোন পাত্র থেকে কোন পাত্রের দিকে যাবে? বাতাস সব সময় বেশি চাপ থেকে কম চাপের দিকে যায়। বাতাস এ পাত্র থেকে বি পাত্রের মধ্যে বাতাস প্রবেশ করবে। বাতাস কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না দুইটা পাত্রের চাপ সমান হয়েছে। বাতাসের বৈশিষ্ট্য এটাই যে বাতাস সব সময় বেশি চাপ থেকে কম চাপের দিকে যায়। এই যে ফিজিক্সটা, এই ফিজিক্সটাই হচ্ছে আমাদের শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের জন্য কাজে লাগে। আমরা যখন শ্বাস গ্রহণ করি আমাদের ফুসফুসের আয়তন তখন বড় থাকে। ফুসফুসের আয়তন যখন বড় হয় ফুসফুসের ভিতরে বায়ুচাপ কমে যায়, তখন বাইরের বায়ুচাপটা তুলনামূলক বেশি থাকে। তাহলে বাইরের বেশি চাপ থেকে বাতাস ফুসফুসের কম চাপের দিকে বাতাস প্রবেশ করে এবং ফুসফুসের ভিতরে বাতাস প্রবেশ করে। তাহলে ফুসফুসের আয়তন যদি বেশি থাকে, আয়তন যদি বেশি হয় তখন ফুসফুসের ভিতরে বায়ুচাপ কমে যায়, তখন ভিতর থেকে বাইরে বাতাস মানে বাইরে থেকে ভিতরে বাতাস প্রবেশ করে। এই হলো শ্বাস গ্রহণ। আর শ্বাস ত্যাগ, আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন ফুসফুসের আয়তন কম থাকে। তো ফুসফুসের আয়তন যখন কম থাকে ভিতরের বায়ুচাপ বেশি থাকে, তখন বাইরের বায়ুচাপের তুলনায় ভিতরের বায়ুচাপ বেশি থাকে, তো বাতাস ভিতর থেকে বাইরে বেরিয়ে যায়। এই হলো শ্বাস ত্যাগ। তো শ্বাস ত্যাগের জন্য যদি আমরা একটা চিত্র আঁকি তাহলে এই যে সিম্পলভাবে এই ফুসফুসটা একটু বড় করে দিছি না, তো ওই ফুসফুসটা আমরা একটু করে দিব, একটু ছোট করে দিব, এই যে ছোট করে দিব, ব্যাস। হ্যাঁ, তো এটা তো এইদিকে ইন্ডিকেট করা, এটা আমরা এইদিকে ইন্ডিকেট করে দেবো, আর এটা আমরা এইদিকে ইন্ডিকেট করে দেবো, ব্যাস। এই যে মোটামুটি আমার চিত্র হয়ে গেছে। তো শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ বা শ্বাসক্রিয়ার বর্ণনা যদি আসে এরকম চিত্র আমি কিছু লেখলেই হবে। কি লিখবো পরে আমরা আর একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, আমি যখন শ্বাস গ্রহণ করতেছি একটু ভালো করে খেয়াল করো, শ্বাস গ্রহণ করো আমার সাথে সাথে, রেডি? এই যে শ্বাস গ্রহণ করলাম, এই যে, তাহলে দেখো তো একটু ভালো করে খেলো, পেট যেটা নিচে নেমে গেছে আর বুক উপরে উঠে আসছে। শ্বাস গ্রহণ করো, এই যে বুক উপরে উঠে আসছে, পেট নিচে নেমে গেছে। সো এটা যদি আমাদের ফুসফুস হয়, ফুসফুসের নিচের যে পাকস্থলী থেকে যে আলাদা করছে এখানে যে ইয়াটা, এটা হচ্ছে ডায়াফ্রাম। এটা হচ্ছে কি ডায়াফ্রাম বা মধ্যছদা। এখানকার যে পেশিগুলা, এই পেশিগুলা নিচের দিকে সংকুচিত হয়। তাহলে ডায়াফ্রামের পেশিগুলা নিচের দিকে সংকুচিত হয়। আর আমি যখন শ্বাস গ্রহণ করলাম তা ডায়াফ্রামটা নিচের দিকে নেমে গেল। আবার এই যে বুকের মধ্যে যে হাড়গুলা, এই হাড্ডিগুলা হচ্ছে পশুকা। এগুলা কি পশুকা, এগুলো উপরের দিকে উঠলো বা এগুলো উপরের দিকে প্রসারিত হইল। হ্যাঁ, তো পশুকাটাকে উপরে কে আনলো? পশুকার চারপাশ দিয়ে যে পেশিগুলা আছে, এই পশুকার যে পেশিগুলা আছে এই পেশিগুলাকে বলা হয় হচ্ছে ইন্টারকোস্টাল পেশি। এই ইন্টারকোস্টাল পেশিগুলা সংকুচিত হয় যখন এই বুকের হাড়গুলাকে ইন্টারকোস্টাল পেশিগুলো এই যে এরকম আছে, যখন এই পেশিগুলো সংকুচিত হয় তখন এই হাড়গুলো উপরের দিকে উঠে আসে, পশুকাগুলো উপরের দিকে উঠে আসে। সো এখানে কি হয়েছে, দুইটা জিনিসের সংকোচন হয়েছে। একটা হচ্ছে ডায়াফ্রামের সংকোচন হয়েছে এবং এই ইন্টারকোস্টাল পেশির সংকোচন হয়েছে। ডায়াফ্রামের সংকোচন হওয়ার কারণে ফুসফুসটা নিচের দিকে নেমে গেছে, আর ইন্টারকোস্টাল পেশির সংকোচন হওয়ার কারণে এই পশুকাগুলো উপরের দিকে প্রসারিত হয়ে গেছে। এর ফলে ফুসফুসের আয়তনটা বেড়ে গেছে, নিচ দিক দিয়েও বড় হয়েছে, উপরের দিক দিয়েও বড় হয়েছে। সো এটা কি ফুসফুসের আয়তন কি হয়েছে, বেড়ে গেছে। যখনই ফুসফুসের আয়তন বেড়ে গেছে, ভিতরে বায়ুচাপ কমে গেছে, তখনই বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করছে। এটি হচ্ছে শ্বাস গ্রহণ। সিম্পল জিনিস। তাইলে আমরা দুইটা সংকোচনকে আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে আমার এই যে নিচের ডায়াফ্রামের সংকোচন,
আরেকটা সংকোচন কি? ইন্টারকোস্টাল পেশির সংকোচন। এর ফলে কি হয়? ডায়াফ্রাম নিচের দিকে নেমে যায়, পশুকা বা ডিপগুলো উপরের দিকে প্রসারিত হয়। এর ফলে ফুসফুসের আয়তন বেড়ে যায়, বেড়ে গেলে ভিতরে বায়ুচাপ কমে যায়, তখন বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করে, এভাবে আমরা শ্বাস গ্রহণ করি। সিম্পল জিনিস। সো আমরা এখানে তাইলে এখানে একটু লিখবো, এই যে পাঁজরের হাড়গুলো বা পাঁজরগুলো উপরে ও বাইরে আসছে, বা এখানে আমি জাস্ট এই যেটা লিখলাম পশুকা, পাঁজরের হাড়গুলো বা পাঁজর, হ্যাঁ, উপরে ও বাইরে আসছে। তাহলে এখানে কি হয়? এখন বইয়ের মধ্যে এখানে লিখছে পা, আমি যদি লিখি ইন্টারকোস্টাল পেশির সংকোচন, তাও হবে, কোনো সমস্যা নাই। তাহলে পাঁজরগুলো বা পশুকাগুলো উপরে এবং বাইরে আসছে। সো এখানে আমি লিখে দিলাম, ওই সেম লেখাটাই লিখে দিলাম, এটা হলো পাঁজর, পাঁজর গুলো বাইরে ও উপরে আসছে, সেম কথাই রেখে দিলাম, পাঁজরগুলো উপরে ও বাইরে আসছে। আর এখানে মধ্যচ্ছদা, মধ্যচ্ছদা নিচে যাচ্ছে, মধ্যচ্ছদা নিচে যাচ্ছে, বা ওখানে সংকুচিত লেখা আছে, সংকুচিত হচ্ছে, এই যে লিখে দিলাম। এই যেটা হচ্ছে কি চিত্র, হচ্ছে কি শ্বাস গ্রহণ, চিত্র হচ্ছে শ্বাস গ্রহণ, ব্যাস, শ্বাস গ্রহণ প্রক্রিয়া, চিত্র হচ্ছে শ্বাস গ্রহণ বা শ্বাস গ্রহণ প্রক্রিয়া। সেম ভাবে এটার ক্ষেত্রে আমরা যেটা করব, এই যে পাঁজরগুলো নিচে নামছে, এই যে পাঁজরগুলো নিচেও ভিতরে যাচ্ছে। তাহলে আমি যখন সেমভাবে আমি যখন শ্বাস ত্যাগ করবো, সেম ঘটনা, শ্বাস গ্রহণ করো, শ্বাস গ্রহণ করে শ্বাস ত্যাগ করো, এই যে শ্বাস ত্যাগ করলাম, দেখবে এই বুকটা বা এই বুকের যে হাড়গুলো আছে নিচে নামতেছে, আবার পেটটা উপরের দিকে উঠতেছে। সো সেম ঘটনা এখানে, এই উল্টা ঘটনাটা ঘটবে। এখানে হচ্ছে কি হবে, পাঁজরগুলো নিচে ও ভিতরে যাচ্ছে বা নামছে। এখানে যাচ্ছে দেওয়া না নামছে দেওয়া, যাচ্ছে, সো যাচ্ছে। আর এখানে কি হলো, এখানে একটা জিনিস ভালো করে একটু চিত্রটা সংশোধন করতে হবে। এখানে একটা বিষয় চিত্রটার সময় একটু খেয়াল করতে হবে, সেটা হলো এই যে এই চিত্রটা, এটা তুলনামূলকভাবে সোজা, আর এখানে এটা একটু ধনুকের মতো বাঁকা করে দিতে হবে, এটা একটু ধনুকের মতো বাঁকা করে দিতে হবে, যাতে এটা একটু তুলনামূলক সোজা হবে আর এটা একটু ধনুকের মতো বাঁকা হবে। তো এখানে যেটা হলো সেটা হলো মধ্যচ্ছদা, এটা কি হয়েছে, মধ্যচ্ছদা উপরের দিকে ধাবিত হচ্ছে। ওকে ফাইন, সহজ বিষয়। তাহলে এই যে মধ্যচ্ছদা উপরের দিকে যাচ্ছে, এই যে হলো, এই যে এটা হলো আমার চিত্র, হচ্ছে শ্বাস ত্যাগ, শেষ কাহিনী। তো এখন সিম্পল, আমি তো এটার বর্ণনা তোমাকে বলছি, এখন এটার বর্ণনা তুমি আমাকে বলো যে শ্বাস ত্যাগ কীভাবে হয়। আমরা যখন শ্বাস ত্যাগ করি তখন হচ্ছে যে এই যে ইন্টারকোস্টাল পেশিগুলা কি হয়, আবার আগের অবস্থানে চলে যায়, স্লথ হয়ে যায়। আগে তো সংকুচিত ছিল, এখন আবার আগের অবস্থানে চলে যায়। এর ফলে কি হয়, এই যে পাঁজরগুলো বা পাঁজরের যে হাড়গুলো আছে এগুলা হচ্ছে নিচের দিকে এবং ভেতরের দিকে চলে যায়। এবং হচ্ছে এই যে মধ্যচ্ছদাটা আগে তো সংকুচিত হয়েছিল, এখন আবার আগের মতো স্লথ হয়ে যায় বা প্রসারিত হয়ে যায়। এর ফলে মধ্যচ্ছদা ধনুকের মতো হয়ে যায়, উপরের দিকে উঠে যায়। তাহলে কি হয়, তখন ফুসফুসের আয়তন কমে যায়। ফুসফুসের আয়তন কমে গেলে ভিতরে বায়ুচাপ বেশি হয়, তখন হচ্ছে এই যে ভিতর থেকে বাইরে বাতাস বেরিয়ে যায়, ভিতর থেকে বাইরে বাতাস কি হয়, বেরিয়ে যায়। সিম্পল জিনিস। আমি বর্ণনা এভাবেই লিখবো, কিভাবে পরীক্ষার মধ্যে লিখবো যে আমি বলে দিচ্ছি। ধরো এটা আসছে, শ্বাসক্রিয়ার বর্ণনা দাও, শ্বাস গ্রহণ বর্ণনা দাও, বা বহিঃশ্বসন পদ্ধতির ব্যাখ্যা দাও, যে কিভাবে বহিঃশ্বসন হয়, শ্বাস কিভাবে গ্রহণ হয়, ত্যাগ হয়, বর্ণনা যেভাবে আসুক। তা আমি প্রথমে বলবো
যে প্রক্রিয়ায় আমরা শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ত্যাগ করি, এই প্রক্রিয়াকে শ্বাসক্রিয়া বলা হয়। নিচে শ্বাসক্রিয়া বা শ্বাস কার্যক্রমের ব্যাখ্যা দেওয়া হলো। পরে হলো শ্বাস গ্রহণ একটা স্টেপ। তারপরে হচ্ছে কি আমি এই যে চিত্র আঁকবো, চিত্র আঁকা শ্বাস গ্রহণ লিখবো, তারপর বর্ণনা লিখবো। কি বর্ণনা লিখবো? যে আমাদের শ্বাস গ্রহণের সময় মধ্যচ্ছদা নিচের দিকে সংকুচিত হয় এবং ইন্টারকোস্টাল পেশিগুলো উপরের দিকে সংকুচিত হয়। এর ফলে মধ্যচ্ছদা নিচে নেমে যায় এবং হচ্ছে পাঁজরের যে হাড়গুলো আছে বা পশুকাগুলো আছে এগুলো হচ্ছে বাইরের দিকে বা উপরের দিকে প্রসারিত হয়ে যায়। ফলে ফুসফুসের আয়তন বেড়ে যায়। ফুসফুসের আয়তন বেড়ে গেলে ভিতরে বায়ুচাপ কমে যায় আর বাতাস তখন বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করে। এভাবে শ্বাস গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়। আবার শ্বাস ত্যাগ হচ্ছে কি, শ্বাস ত্যাগের সময় মধ্যচ্ছদা হলো আবার আগের অবস্থানে চলে আসে, ধনুকের মতো গঠনের সৃষ্টি করে বা স্লথ হয়ে যায় বা প্রসারিত হয়। ফলে মধ্যচ্ছদা উপরের দিকে উঠে যায়, ইন্টারকোস্টাল পেশিগুলো আবার আগের অবস্থানে স্লথ হয়ে যায় বা প্রসারিত হয়ে যায়। ফলে হচ্ছে পাঁজরগুলো বা পাঁজরের হাড়গুলো বা পশুকাগুলো নিচের দিকে নেমে যায়। ফলে ফুসফুসের আয়তন কমে যায়। ফুসফুসের আয়তন কমে গেলে ভিতরে বায়ুচাপ বেশি হয়, তখন ভিতর থেকে বাইরে বাতাস বেরিয়ে যায়। এভাবেই শ্বাস ত্যাগ ক্রিয়া সম্পন্ন হয়। ব্যাস হয়ে গেল। তো এখানে যখন এরকম চিত্র থাকবে, আমার ইন্ডিকেট থাকবে, আমি যখন লিখবো আলহামদুলিল্লাহ ফুল মার্কস। এখন হলো এখানে কি লেখা আছে, ওইটা লেখা পইরা, হ্যাঁ, যদি বুঝো ভালো কথা, না বুঝলে কোনো সমস্যা নাই। যতটুকু জ্ঞান দিছি এতটুকু জানলেই যথেষ্ট। এর চেয়ে বাইরে এই টপিক থেকে মেডিকেলের কোশ্চেন বলো, ডেন্টালের কোশ্চেন বলো, ইউনিভার্সিটির কোশ্চেন বলো, বোর্ড ফাইনাল পরীক্ষা বলো, কোথাও এই টপিকের ওপর যা বুঝাইছি আর বাইরে কোনো তথ্য নাই। সো কোনো ধরনের প্যারা নাই। আজকে বোটানি ফার্স্ট পার্ট পরীক্ষা হয়েছে, বায়োলজি ফার্স্ট পার্ট, বোটানি যেটা বায়োলজি ফার্স্ট পার্ট পরীক্ষা হয়েছে। তোমরা তো বায়োলজি এমসিকিউ নিয়ে টেনশনে থাকো। এই যে একটা বই, আমার যে সহজ বায়োলজি বই, উদ্ভিদ বিজ্ঞান যেটা, সহজ বায়োলজি ফার্স্ট পার্ট যারা নেও নাই নিয়ে নিবা। সেকেন্ড পার্ট খুব রিসেন্টলি আসতেছে, 1 মাসের মধ্যে। ফাইনাল পরীক্ষায় যে পরীক্ষা প্রশ্নটার জন্য আমরা বসেছিলাম, এখন থেকে 1 মাসের মধ্যে সেকেন্ড পার্ট বই আসবে, বই সংগ্রহ করবা। সো এই ফার্স্ট পার্ট তো এটা তো শুধু সিকিউ, এটার নাম। প্রত্যেকটা কোয়েশ্চেন 100% কমন, মানে প্রশ্ন আসলে বেশি সহজ হয়েছে। এখন বইয়ের ক্রেডিট দিয়ে লাভ নাই, প্রশ্ন বেশি সহজ করছে আর কি। যাই হোক, তাহলে আশা করি এটা ক্লোজ, এটা বুঝতে পারছো, গ নাম্বার এবং ঘ নাম্বার। কারা কারা বুঝতে পারছো? এবং শুধু বুঝলে হবে না, আমি তো বায়োলজিটাই, আমি তো বারবার এটা বলি যে ক্লাসের পড়া ক্লাসে শেষ হবে। এখন এটা শেষ হয়েছে কিনা, যারা যারা এখন ক্লাস করতেছো আমাকে কমেন্টে জানাও যে তুমি এখন এটা পরীক্ষা আসলে পারবা কিনা। ধরো তুমি আগেও পড়ো নাই, এখন যাই ক্লাসে যা পড়াইছি তাই, তুমি বই পড়ো নাই, এখন এটা ঘুমাবা, পরীক্ষার হলে যে এটা আসবে এটা যে লিখে আসবা, পারবা কিনা। যারা যারা পারবা কমেন্টে আমাকে একটু জানাও যে আমরা পারবো। আমরা হচ্ছে পরবর্তী টপিকের মধ্যে যাব। তো পরবর্তী টপিকে যাইতে তো কমেন্টে একটু জানাও যে কারা কারা এটা পারবা। ইনশাল্লাহ না পড়লেও পারবা, যেভাবে বলছি সেভাবেই দিয়ে দিবা। এই যে শ্বাস ত্যাগ, শ্বাস গ্রহণ, এগুলো পড়ানো হলো। ওকে, ফাইন, ক্লোজ। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা পার্থক্য পড়বো। যদিও পার্থক্যের পরীক্ষার মধ্যে আসার কোনো বোর্ডে পরীক্ষার মধ্যে আসে নাই, আসার সম্ভাবনাও নাই। এরপরও যদি আমি একবার রিডিং পড়ে ওটা যদি আমি পারি, তাহলে আমি কেন পড়বো না? এটা হলো কথা। তো এই জন্য এই পার্থক্যটা আমরা একটু পড়বো। প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে পার্থক্য, এটা একটা গ নাম্বারের মধ্যে পার্থক্য দিতে পারে, ইনকেস ঘ নাম্বারের মধ্যেও দিতে পারে। নুসরাত জাহান, পারবো স্যার, থ্যাংক ইউ। পারবো, ওকে 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 ওকে। আমার কথা হচ্ছে যে একটা টপিক এমনভাবে শেষ করতে হবে, আজকের পর থেকে আমি যদি বই নাও পড়ি, ফাইনাল পরীক্ষা আসলে আমি যেন এটা পারি, এভাবে পড়তে। হ্যাঁ, আমার একটা মনে আছে, আমি যখন 9-10-এ, যখন ক্লাস 9-এ আমি যখন পড়ি, 9-এর প্রথম সাময়িক পরীক্ষার আগ দিয়ে সম্ভবত ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে সূরা 3 পড়াচ্ছে স্যার। তা আমাদের ধর্মীয় শিক্ষক মুশফিক স্যার হচ্ছে সূরা 3 পড়াচ্ছে। ওয়াত্তিনি বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিনি ওয়াজাইতুন ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন
ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সো এটার ওই অনুবাদ যেটা এটা পড়াচ্ছে, তো ওই ক্লাসে এই অনুবাদটা মানে স্যার পড়া দিছিল, আমরা মনে নাই, আমরা পড়া শিখি নাই, স্যার সবাইরে পড়া ধরছে, কেউ পারে না মার ইচ্ছা মতো একটা করে দিছে, এরপরে প্রত্যেকের কাছ থেকে পড়া নিচ্ছে, যেখানে অনুবাদটা ভুল হয় সেখানেই পিট। তা আমার মনে আছে আমি এই পুরা অনুবাদ স্যারকে পড়া দিতে গিয়ে আমার মানে প্রথমবার ভুল হয়েছে, একটা মার্ক দিছে, দ্বিতীয়বার আবার পড়া দিচ্ছি, ভুল হয়েছে, আবার মার্ক দিছে দুইটা, তৃতীয়বার আবার ভুল হয়েছে তিনটা, চারটা, এইভাবে টোটাল 19টা বেত্রাঘাত খাইছি আমি। টোটাল 19টা বেত আমার পুরা এই জায়গা ফুলে শেষ সূরা 3-এর অনুবাদ পড়তে গিয়ে। যেমন অতিনি ও জাইতুন, শপথ তিন এবং জাইতুনের, অতুরিসিনি না ও হাজাল বালা, এবং শপথ হচ্ছে সিনাই পর্বতের এবং পবিত্র মক্কা নগরীর শপথ। তো এরকম, হ্যাঁ, এরকম পুরা অর্থ আমার মনে আছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম গঠন রূপে সৃষ্টি করেছি। সো পুরা আমার মনে আছে, এখনো মনে আছে। জাস্ট এই অনুবাদ আমি সেদিনই পড়ছিলাম, সর্বশেষ 19টা বেত খাওয়ার পরে এটা আমি মুখস্থ করছিলাম। শেষ পর্যন্ত স্যার যে পড়া দিলাম পুরোটা পড়া দিছি। এরপরে মজার ঘটনা যেটার জন্য কঠোর ঘটনা উঠাইছি, এরপরে আল্লাহর কি কুদরত, ওই দিন বাদে এই সূরা 3 আমি আর কোনো দিন পড়ি নাই। আমার নিয়ত ছিল এই অধ্যায়ের ওপর আমি আনসার করব না। ফাইনাল পরীক্ষা দিতে গেছি, আমার উত্তর আর মানে সৃজনশীল একটা বাদ পড়ে যায়, ওই কোরআন মাজিদ থেকে আনসার করা লাগে, নইলে আর হয় না। পরে মনটা খুব খারাপ যে একটা সৃজনশীল মানে দিতে পারতাছি না। কখ না পারলে তো আর হয় না, বাকিগুলো দেওয়া যায় না, কখর তো মূল, কখ পারি না, তাহলে ওইটা কি দিয়ে লাভ কি। পরে ভাবলাম যে দেখি কোরআন মাজিদের যে অপশন যেটা, এটা থেকে কি আসছে, আয় হায় অবাক হয়ে গেছি, সূরা 3 থেকে প্রশ্ন আসছে। ও কি খুশি! এই দেখো 2 বছরের মধ্যে কিন্তু সূরা 3 পড়ি নাই। ওই অনুবাদ এখনো মুখস্থ আছে। এই যে মুখস্থ অনুবাদ যেটা আমি বলছি একটু আগেই, শপথ 3 এবং জাইতুনের এবং শপথ সিনাই পর্বতের পবিত্র মক্কা নগরীর, এই যে পড়ছি বালাদুল আমিন যেটা, এটা কিন্তু আমি ওইটার উপর বেস করে, এরপরে আমি আর পড়িই নাই, এখন আমার মুখস্থ আছে। তো পরীক্ষার হলে যা দেখি আয় হায় সূরা 3 থেকে আসছে, আলহামদুলিল্লাহ, একবার শুরু করলাম খুব দ্রুত গতিতে, সৃজনশীল শেষ করে খুব খুশি। পরবর্তীতে স্যারকে যা বলছি, স্যার ক্লাস 9-এ সূরা 3 এবং অনুবাদের জন্য স্যার টোটাল 19টা বেদ দিছিলেন আমারে। স্যারকে যে আমি আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আর থ্যাংক ইউ দিয়ে আসছি স্যার, যে স্যার আমি যদি এই 19টা বেদ না খেতাম, মুখস্থ না করতাম, তাহলে আমার A+ মিস হয়ে যেত। সো এই যে ওই যে পড়াটা পড়ছিলাম, তা আমি সাজেস্ট করি এই পড়াটা যখনই কোনো টপিক পড়ো, স্যার যখন বলে দেয় ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসতে পারে, ওই টপিকটা এইভাবে পড়ো, পরবর্তী আর কোনো দিন না পড়লেও যেন এটা মনে থাকে। যাই হোক, আমাদের এখন টপিক যেটা, মায়ের খাওয়া পড়া ভালো হয়। হ্যাঁ, আমি তো SSC-তে A+, গোল্ডেন A+ পাইছি হচ্ছে মায়ের খাওয়ার জন্য। অল ক্রেডিট মায়ের, অল ক্রেডিট মায়ের। এটা অন্য কোনো দিন গল্প শোনাবো, আজকে গল্প করবো না, শেষ করব। তো অন্য কোনো দিন একটু মনে করাই দিও যে আপনার মায়ের গল্পটা বলেন, যে মায়ের কেন আপনাকে কীভাবে গোল্ডেন পাওয়াইলো, তাইলে বলবো। তো প্রশ্বাস এবং নিঃশ্বাসের মধ্যে পার্থক্য, একটু আগেই আমরা শ্বাস গ্রহণ এবং ত্যাগের প্রক্রিয়াটা আমরা জানছি, যে শ্বাস গ্রহণ যখনই হবে আমাদের ফুসফুসের আয়তন বেড়ে গেলে ভিতরে বায়ুচাপ কমে যাবে, হ্যাঁ, তখন বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করবে। আর আয়তন শ্বাস ত্যাগ কেমন হবে, ফুসফুসের আয়তন কমে যাবে, আয়তন কমে গেলে ভিতরে বায়ুচাপ বেশি হবে, তখন ভিতর থেকে বাইরে বাতাস বেরিয়ে যাবে। সিম্পল জিনিস। তাহলে প্রশ্বাস, এই যে প্রশ্বাস যেটা এটাই হলো কি শ্বাস গ্রহণ, এটা হলো কি শ্বাস গ্রহণ। আর এই যে নিঃশ্বাস যেটা, এটা হচ্ছে শ্বাস ত্যাগ। ওকে, তাহলে জাস্ট একবার পড়বো হয়ে যাবে। এই প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের বায়ু ফুসফুসে গৃহীত হয়। তাহলে শ্বাস গ্রহণ মানে কি, বাতাসের বা বায়ুমণ্ডলের যে বাতাস, এটা ফুসফুসের মধ্যে আসে, ফুসফুস গ্রহণ করে, রাইট? এই যে ফুসফুসে গৃহীত হয়, এই বায়ুমণ্ডলের বাতাস ফুসফুস গ্রহণ করে। আর নিঃশ্বাস যেটা, এটা হলো ফুসফুসের মধ্যে যে বাতাস আছে, এটা পরিবেশে নির্গত হয়, পরিবেশকে দিয়ে দেয়। ক্লোজ। নতুন একটা সিম্পল জিনিস। 2 নাম্বারটা আসো, এটা একটি সক্রিয় পদ্ধতি, এটা একটা নিষ্ক্রিয় পদ্ধতি। এটা মানে কি, শ্বাস গ্রহণটা একটা প্রসেসের মাধ্যমে করতে হয়। আমরা যখন পরবর্তী যে স্নায়বিক নিয়ন্ত্রণ যখন পড়বো,
এই যে স্নায়বিক নিয়ন্ত্রণ যখন পড়বো, এই কঠিন টপিকটা যখন পড়বো, তখন এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। বাট আগেই আমরা একটু বলি, শ্বাস গ্রহণটা ওই যে সংকোচনের মাধ্যমে হয়, কিন্তু শ্বাস প্রশ্বাস যেটা ওটা আবার আগের অবস্থানে চলে যায়। যেমন ধরো আমার আঙ্গুলগুলো এরকম আছে, তো আমি যখন এটাকে এরকম করলাম সংকুচিত হলো, আমি যে সংকোচন ছেড়ে দিই অটোমেটিক আগের অবস্থানে চলে যাবে। তার মানে এটা আসলে সিস্টেমই হলে এমন থাকবে। সো এটা এমন করছি, তার মানে আমি প্রেশার কাজ করছি, প্রেশারটা আমি ছেড়ে দিই, এটা আগের অবস্থানে চলে যাবে। এটার জন্য আমার এক্সট্রা প্রেশার লাগবে না, এই প্রেশারটা রিলিজ করে দিলেই ও আগের অবস্থানে চলে যাবে। সো এটাকে আমরা প্রসারণের জন্য বলি না, এটা মানে আগের অবস্থানে চলে যাওয়া। ঠিক আছে? তো এই জন্য শ্বাস গ্রহণ করতে গেলে ফোর্স, শক্তি প্রয়োগ করতে হয়। আর শ্বাস ত্যাগের জন্য আলাদা কোনো শক্তি লাগে না, জাস্ট ওই শক্তি যেটা প্রয়োগ করছিলাম ওটা ছেড়ে দিলেই শ্বাস ত্যাগ হয়ে যায়, অটোমেটিক শ্বাস ত্যাগটা এমনিতে হয়ে যায়। এই জন্য এটাকে নিষ্ক্রিয় পদ্ধতি বলা হয়। আচ্ছা, তাহলে শ্বাস গ্রহণ যেটা, এটা সক্রিয় পদ্ধতি, আর এটা নিষ্ক্রিয় পদ্ধতি। প্রশ্বাসের সময় বা শ্বাস গ্রহণের সময় বক্ষপিঞ্জর বা পশুকাগুলো, এই বুকের যে হাড্ডিগুলো, এই হাড্ডিগুলোর নাম কি? রিব। ইংরেজিতে বলা হয় রিব, আর বাংলাতে বলে পশুকা। পশুকাগুলো উপরের দিকে এবং বাইরের দিকে বিচলন ঘটে। তো এটা তো চিত্রের মধ্যে আমরা দেখলামই, এই যে পশুকাগুলো এই যে বাইরের দিকে বা উপরের দিকে চলে আসে, হ্যাঁ, বাইরের দিকে বা উপরের দিকে বিচলন ঘটে। আর নিঃশ্বাসের সময় পশুকাগুলো নিচের দিকে বা ভিতরের দিকে বিচলন মানে চলে আসে। তাহলে পশুকাগুলো শ্বাস গ্রহণের সময় বাইরের দিকে চলে যায়, আর শ্বাস ত্যাগের সময় ভিতরের দিকে চলে যায়। ব্যাস। এরপরটা দেখো, প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে প্রায় সমতল হয়ে যায়। এই জন্য এই যে চিত্র আঁকার সময় এটা বলছিলাম যে ডায়াফ্রামটা একটু সমতল করে দিবা, একটু সমান করে দিবা, আর এখানে একটু তীর ধনুকের মতো করে দিবা। তো আমার যখন ডায়াফ্রাম যখন নিচে সংকুচিত হয়েছে, নিচে নামছে, তখন এটা সমতলের মতো হয়ে গেছে, নিচের দিকে নিচে নামছে এবং সমতলের মতো হয়ে গেছে। আর নিঃশ্বাসের সময় বা শ্বাস ত্যাগের সময় এই ডায়াফ্রামটা উপরের দিকে উঠছে এবং ধনুকের মতো হয়, উপরের দিকে উঠে এবং ধনুকের মতো হয়। সো এটা একটা পার্থক্য, যে প্রশ্বাসের সময় ডায়াফ্রাম নিচের দিকে নেমে এবং সমতল হয়ে যায়, আর নিঃশ্বাসের সময় ডায়াফ্রাম উপরের দিকে বেঁকে, এই যে বেঁকে ধনুকের মতো হয়ে যায়। এরপর একটা আসো, যে প্রশ্বাসের সময় বক্ষ গহ্বর এবং ফুসফুস দুটির আয়তন বৃদ্ধি পায়। প্রশ্বাসের সময় এই যে বক্ষ বুক এবং ফুসফুসের আয়তন কি বাড়ে, বুক যখন বুকটা এইদিকে ফুলে যায় তখন আয়তন বেড়ে যায়। সো এখানে আয়তন বেড়ে যায়, বক্ষ গহ্বর এবং ফুসফুসের আয়তন বেড়ে যায়, আর নিঃশ্বাসের সময় আয়তন কমে যায়। ঠিক আছে? আবার দেখো, আরেকটা হচ্ছে আমরা যখন শ্বাস গ্রহণ করি, তো বাতাসটাই তো গ্রহণ করি, এই যে বাতাস যেটা আছে বাতাসটাতেই গ্রহণ করি, এই বাতাসটাই কিন্তু আমাদের নাক দিয়ে ফুসফুস পর্যন্ত যায়। তো অনেকেই মনে করতে পারে শ্বাস গ্রহণের সময় মনে হয় শুধু অক্সিজেনই যায়, আসলে অক্সিজেনই যায় না। এই বাতাসের ভিতরে আমার নাক দিয়ে যে গেল, অক্সিজেনটা আলাদা কে করছে? কোনো পর্দা আছে না। সো আমরা যখন ফুসফুস পর্যন্ত আমরা যে শ্বাস গ্রহণ করি, বাতাসের মধ্যে অক্সিজেন, নাইট্রোজেন, ধূলিকণা আরও যা আছে সবই ভিতর দিয়ে প্রবেশ করে। সো তাহলে বাতাসের মধ্যে অক্সিজেনের পরিমাণ কত? এই যে প্রায় 21% বা হচ্ছে 20.9% হলো বাতাসের মধ্যে অক্সিজেন থাকে। সো বায়ুর মধ্যে এই অক্সিজেনটাই ফুসফুসের মধ্যে প্রবেশ করে, আর কার্বন ডাইঅক্সাইড থাকে 0.03% বা 0.04%। সো এটাই হচ্ছে বাতাসের মধ্যে যেটা থাকে, এটাই শ্বাস গ্রহণের সময় প্রবেশ করবে। তাহলে প্রশ্বাস বায়ুর মধ্যে 20.9% থাকে অক্সিজেন, আর 0.04, যদি আমরা সবসময় 0.03 পড়ছি, এখানে 4 দেওয়া, এত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড। আর নিঃশ্বাস বায়ু, আমি যখন শ্বাস ত্যাগ করব, তো শ্বাস ত্যাগ করছে রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুসের মধ্যে প্রবেশ করছে। তাহলে যে বাতাস গেছে ওই বাতাসের মধ্যে 0.04% কার্বন ডাইঅক্সাইড আছে, রক্ত থেকে আরও কার্বন ডাইঅক্সাইডের মধ্যে প্রবেশ করছে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। যেটা ছিল 0.04%, আমি যে কার্বন ডাইঅক্সাইডটা রক্ত থেকে ত্যাগ করছি, ওই কার্বন ডাইঅক্সাইডটা ওই বাতাসের মধ্যে মিশে গেছে, তখন ওই বাতাসের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। আবার এই যে 20% অক্সিজেন যে আসছিল, 21% অক্সিজেন, আমার অক্সিজেন কিন্তু রক্তের মধ্যে প্রবেশ করতে, তাহলে অক্সিজেন কমে গেছে। তো অক্সিজেনের যে প্রশ্বাস, আমি যে নিঃশ্বাস ত্যাগ করব, এটার মধ্যে আমার অক্সিজেন থাকবে হলো 13.7%, কারণ অক্সিজেন কমে গেছে, অক্সিজেন শরীরের মধ্যে প্রবেশ করছে।
সো এটা হলো তাহলে কি আমরা যখন শ্বাস গ্রহণ করব সেটার মধ্যে স্বাভাবিক বাতাসের মধ্যে ওই অক্সিজেন থাকবে হলো 20.9% আর কার্বন ডাইঅক্সাইড 0.04%। আর আমি যে শ্বাসটা যেটা ত্যাগ করব সেটার মধ্যে আমার অক্সিজেন থাকবে হলো 13.7% আর কার্বন ডাইঅক্সাইড হবে হচ্ছে 5.2%। সর্বশেষ একটা পার্থক্য আছে যে প্রশ্বাসের সময় এই যে বায়ুচাপের কথা বলা হয়েছে। তো বায়ুচাপ, এই যে বায়ুচাপ ফুসফুসের অভ্যন্তরীণ বায়ুচাপ, ফুসফুসের ভিতরের বায়ুচাপ, হ্যাঁ, বাইরের বায়ুচাপ অপেক্ষা কম থাকে, এই যে কম হয়। শ্বাস যখন গ্রহণ করবো আয়তন বেশি হয় না, আয়তন বেশি হলে ভিতরে বায়ুচাপ কি হয়, কম হয়। কার তুলনায় কম হয়, বাইরের তুলনায়। এই যে বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করে, তাহলে এটা হলো কি যে অভ্যন্তরীণ বায়ুচাপ কম হয়, বাইরের তুলনায় ভিতরের বায়ুচাপ কম হয়। আর শ্বাস ত্যাগের সময় এই যে ফুসফুসের ভিতরের বায়ুচাপ কি হয়, অপেক্ষাকৃত বেশি হয়। সো এই হলো আমার 7টা পার্থক্য। আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছে গা। এখানে মানে কুটিলতা জটিলতার কোনো কিছু নাই, একেবারে সিম্পলভাবে ফিনিশ। তাহলে আমরা 2টা প্রশ্ন অলরেডি উই হ্যাভ কমপ্লিটেড। একটা পড়লাম হলো শ্বাস ক্রিয়ার বর্ণনা, শ্বাস কৌশল, কিভাবে আমরা শ্বাস গ্রহণ করি এবং কিভাবে শ্বাস ত্যাগ করি, সেই প্রশ্নটা পড়লাম। আর এমনিতে শ্বাস গ্রহণ শ্বাস ত্যাগ একটু খ নাম্বার প্রশ্ন দিতে পারে, আশা পারবো। খ নাম্বারে দিলে চিত্র দেওয়ার দরকার নাই, গ নাম্বারে চিত্র দিয়ে বর্ণনা দিব। আর এমনিতেই শ্বাস প্রশ্বাস বা নিঃশ্বাসের মধ্যে পার্থক্য বা শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগের পার্থক্য পড়লাম। আই থিঙ্ক এটা আর বোঝানোর কোনো কিছু নাই, ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা যেটা পড়ব, এই যে বলছিলাম যে ক্রিটিক্যাল টপিক, এই ক্রিটিক্যাল টপিকের মধ্যে আমরা এখন প্রবেশ করলাম। প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। এই যে শ্বাসটা গ্রহণ করলাম একটু আগে আমরা বললাম, এই যে ইন্টারকোস্টাল পেশিগুলা সংকুচিত হইল, ডায়াফ্রাম সংকুচিত হইল, তো একে সংকুচিত কে করলো? তুমি কি চাইলেই তুমি কি চাইছো? হ্যাঁ, আমি চাইলেই নিজের ইচ্ছায় সংকোচন প্রসারণ আমি শ্বাস নিতে পারি। কিন্তু তুমি যখন ঘুমায় থাকো তখন কি তুমি চাও শ্বাস নিতে? তুমি চাও না, তুমি তো ঘুমায় নিস্তব্ধ নীরব হয়ে থাকো, এরপরও তোমার শ্বাস প্রশ্বাস চলতে থাকে। তাইলে এই যে শ্বাস প্রশ্বাসটা চলতেছে, এইটা আসলে কে নিয়ন্ত্রণ করে, কিভাবে পুরো প্রসেসটা হয় এটা। তো শ্বাস বা প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ কিভাবে হয়? তো এই কার্যক্রমটা নিয়ন্ত্রণটা 2 ভাবে হয়। একটা হচ্ছে স্নায়বিক নিয়ন্ত্রণ, আর একটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। স্নায়ুর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় আমাদের যে ইয়াগুলো আছে, নার্ভগুলো আছে, স্নায়ু কোষ যে আছে, তা আমাদের যে ওই যে আমরা স্নায়ু কোষের গঠন পড়ছি না, ডেনড্রন, ডেনড্রাইট, এক্সন যেগুলো থাকে, ওই যে স্নায়ু কোষ যেটা নিউরন, তো এই স্নায়ু কোষগুলোর মাধ্যমে এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়, স্নায়বিক নিয়ন্ত্রণ। আবার রাসায়নিক পদার্থের মাধ্যমেও পুরো প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয়। তো 2টা ভাবে হয়। তাইলে আমার প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম এটা কয়ভাবে নিয়ন্ত্রিত হয়? 2 ভাবে। আমরা স্লাইডে চলে যাই, একটা স্লাইড নেই। আচ্ছা, এখানে এটার আগে আমাদের আর একটা স্লাইড নিলে ভালো। ওকে, আমরা একটা স্লাইড নেই। ওকে, সো আমরা টোটাল বিষয়টাকে ডিলিট করে দিলাম। এই যে এখন হয়েছে। সো আমরা হচ্ছে যে এই যে প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ টপিকটা আমরা একটু লিখি। আচ্ছা, এখানে টপিকটা, আচ্ছা এই টপিকটাও তাহলে করে দেই। এই টপিকটার মধ্যে আবার ওকে আমরা হচ্ছে এখন হলো আগে আমরা টপিকটার নাম লিখি। আমাদের টপিকটার নাম হচ্ছে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম কার্যক্রম নিয়ন্ত্রণ।
নিয়ন্ত্রণ, এটা হচ্ছে আমাদের টপিক। সো এই যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা, তাহলে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা হচ্ছে আমার দুইভাবে নিয়ন্ত্রিত হয়। কয়ভাবে নিয়ন্ত্রিত হয়? দুইভাবে নিয়ন্ত্রিত হয়। একটা হচ্ছে স্নায়ুবিক নিয়ন্ত্রণ, আরেকটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। এটা আমরা কেন লিখলাম, না লিখলেও পারতাম, লিখলাম একটু সহজ করার জন্য, পরীক্ষাতে যাতে তুমি সহজে ঘ নাম্বারে আনসার করতে পারো, এই জন্য এটা আমি লিখতেছি, একটু সহজ করে দিচ্ছি যাতে বুঝতে পারো। এই স্নায়বিক নিয়ন্ত্রণটা আবার 3টা ধাপে হয়, 3টা ভাগে হয়। স্নায়বিক নিয়ন্ত্রণটা কয়টা ভাবে হয়? 3টা ভাবে। একটা হলো শ্বাসকেন্দ্রের মাধ্যমে, একটা নিয়ন্ত্রণ করে কি শ্বাসকেন্দ্রের মাধ্যমে, আর একটা হচ্ছে শ্বসন অঙ্গের প্রতিবর্তী ক্রিয়া যেটা আছে, প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে। ঠিক আছে, প্রতিবর্তী ক্রিয়ার মাধ্যমে, প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে, এবং আরেকটা হচ্ছে যে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা, স্নায়বিক উদ্দীপনার মাধ্যমে। সো এটা হলো মূল স্ট্রাকচার। আমরা যে এই যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ যেটা আমরা পড়লাম, এটা হচ্ছে আমার পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে যে প্রশ্বাস ও নিঃশ্বাস কার্যক্রম যে নিয়ন্ত্রণ হয়, বা এমনিতে বলে দিবে যে স্নায়বিক নিয়ন্ত্রণের বর্ণনা দাও, বা স্নায়ুর মাধ্যমে কিভাবে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমটা নিয়ন্ত্রিত হয়, বা হচ্ছে এটা দিবে না, এটা গ নাম্বারে আসার মতো না, হয় এমনিতেই দিবে যে প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো, এই টাইপের একটা প্রশ্ন হইতে পারে গ অথবা ঘ, অথবা প্রশ্ন দিতে পারে যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে হচ্ছে স্নায়বিক প্রভাব ব্যাখ্যা করো, বা শ্বাস প্রশ্বাস কার্যক্রমে স্নায়বিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন। ঠিক আছে, গ নাম্বারে দিতে পারে। তো শুধু এটাই ঘ হইতে পারে, অথবা টোটালটা দিতে পারে। এটার বর্ণনা খুব বেশি না, 1-2 লাইন। তাহলে আমরা যখন স্নায়বিক নিয়ন্ত্রণটা পড়ব, 3টা স্টেপে আমার বর্ণনাটা হবে, 3টা স্টেপে। একটা হচ্ছে শ্বাসকেন্দ্রের মাধ্যমে নিয়ন্ত্রণ, আর হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ, হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা। এখানে একটু ভালো করে দেখো, এখানে আমার মূল বুঝার টপিক যেটা, মূল বুঝার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যেটা মূল বুঝার জায়গাটা হচ্ছে আমার এটা। কঠিন জিনিসটা এটাই স্টুডেন্টরা বুঝে না। একবার রিডিং পড়লে বুঝবা যে এটা আসলে কি জিনিস, মাথার উপরে দিয়ে যায়। সো এই জিনিসটা আমি তোমাকে এখন একেবারে সহজ করে আমি তোমাকে এই জিনিসটা বোঝাবো। এই 3টা টপিকের বর্ণনা আমি দিব। তাহলে শ্বাস কার্যক্রম, প্রশ্বাস এবং নিঃশ্বাস যে কার্যক্রমে যে স্নায়বিক নিয়ন্ত্রণ, এটার বর্ণনা হবে 3টা ধাপে। শ্বাসকেন্দ্রের মাধ্যমে, প্রতিবর্ত ক্রিয়া, আর হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা। তার মধ্যে আমরা এখন এই যেটা পড়বো, শ্বাসকেন্দ্র যেটা, এটা এখন পড়বো। ঠিক আছে, আর বাকিগুলা সহজ, ওগুলো 1-2টা লাইন বলে দিলেই হলো, বুঝবা। কিন্তু এটা একটু বর্ণনাটা, এটা আমি তোমাকে বুঝাবো। এই যে স্নায়বিক নিয়ন্ত্রণের শ্বাসকেন্দ্র যেটা, সো এই যে শ্বাসকেন্দ্র যেটা, এটা এখন বুঝাবো হচ্ছে কি শ্বাসকেন্দ্র। শ্বাসকেন্দ্র এখন খুবই মনোযোগ লাগবে। আদার্স কোনো ধরনের চিন্তা ভাবনা যদি থাকে, অন্য কোনো কাজ থাকে, তাহলে এই টপিকটা এখন পড়া যাবে না, এই ক্লাস দেখা যাবে না। এখন সব ধরনের কাজ বাদ দিয়ে টোটাল মনোযোগটা আমার দিকে দাও। এই যে আমরা শ্বাস গ্রহণ পড়লাম, এই যে শ্বাস গ্রহণ, এই যে ইন্টারকোস্টাল পেশির সংকোচন, এই যে মধ্যচ্ছদার সংকোচন, এই যে কাজটা হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা কাজের জন্য স্নায়ু জড়িত, স্নায়বিক প্রভাব আছে। তো এখানে
আমার যে মস্তিষ্ক আছে, আমরা মস্তিষ্কের যে গঠন জানি 9-10 আমরা পড়ছি, আমাদের যে পশ্চাৎ মস্তিষ্ক আছে এখানে 3টা অংশ আছে, একটা পন্স, মেডুলা, সেরিবেলাম। তো এই যে মস্তিষ্কের মধ্যে যে মেডুলা আছে, পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে যে মেডুলা, এই মেডুলার মধ্যে 2টা শ্বাসকেন্দ্র থাকে। আর পন্স যে আছে, পন্সের মধ্যে 2টা শ্বাসকেন্দ্র থাকে। এই টোটাল শ্বাসকেন্দ্র হচ্ছে 4টা। এই 4টা শ্বাসকেন্দ্র কি এক ধরনের স্নায়ু। মস্তিষ্ক তো পুরাটাই স্নায়ু, স্নায়ু টিস্যুর সমষ্টি। সো ওই যে একটা কেন্দ্র, অনেকগুলা স্নায়ুর গুচ্ছ আয়সা একটা কেন্দ্র সৃষ্টি করছে, যেটা হলো এই জায়গাটা এই কাজ করবে। তো সেই শ্বাস প্রশ্বাসের কাজটা যারা করে আমাদের, তাহলে মেডুলার মধ্যে 2টা শ্বাসকেন্দ্র আছে। তো যেটা হলো শ্বাস গ্রহণে বা প্রশ্বাসে সাহায্য করে, শ্বাস গ্রহণের ক্ষেত্রে যে কেন্দ্রটা নিয়ন্ত্রণ করে সেটা হলো প্রশ্বাস কেন্দ্র বা শ্বাস গ্রহণ কেন্দ্র। আর মেডুলার মধ্যে 2টা শ্বাসকেন্দ্র, একটা হলো নিঃশ্বাস কেন্দ্র বা শ্বাসত্যাগ কেন্দ্র, যেটা শ্বাসত্যাগ করাটা নিয়ন্ত্রণ করে। তাহলে মেডুলার মধ্যে 2টা কেন্দ্র, একটার নাম হচ্ছে প্রশ্বাস কেন্দ্র বা শ্বাস গ্রহণ কেন্দ্র, এটা কোথায়? মেডুলাতে। আরেকটা হলো নিঃশ্বাস কেন্দ্র বা শ্বাসত্যাগ কেন্দ্র, এটা কোথায়? এটাও মেডুলাতে। এখন আসো পন্সের মধ্যে। পন্সের মধ্যে 2টা কেন্দ্র থাকে, একটার নাম হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ু কেন্দ্র, নিউমোট্যাক্সিক স্নায়ু কেন্দ্র, আর একটা হচ্ছে অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্র। তাইলে এই যে শ্বাসকেন্দ্র বা আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের যে স্নায়বিক প্রভাব, তার ভিতরে টোটাল কয়টা স্নায়ু কেন্দ্র আছে? শ্বাসকেন্দ্র কয়টা আছে? টোটাল শ্বাসকেন্দ্র আছে হলো 4টা, 2টা মেডুলাতে, 2টা পন্সের মধ্যে। মেডুলাতে কোন 2টা? একটা হলো প্রশ্বাস কেন্দ্র, একটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। আর পন্সের মধ্যে কোন 2টা? একটা হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ু কেন্দ্র আর একটা হচ্ছে অ্যানিউস্টিক স্নায়ু কেন্দ্র। ওকে, ফাইন। এখন আমরা দেখব যে এরা প্রসেসটা কি। বইয়ের মধ্যে তোমাদের এই যে বইয়ের মধ্যে শ্বাসকেন্দ্র, এখানে যে চিত্র আছে, তারপরে যে পড়াগুলো আছে, হ্যাঁ, এগুলা পড়লে আন্তাজে মাথা ঘুরে যাবে, বুঝবা না। জাস্ট ফলো, আমার ইয়াটা ফলো করো। সো আমি এটাকেও একটু করে দেই, এটাকে একটু করে দেই। ওকে, ফাইন। আচ্ছা, দেখো এখন প্রথমে হচ্ছে একটু ভালো করে দেখো, এই যে অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র যেটা আছে কোথায়? পন্সের মধ্যে। সো এই অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র যখন রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, রক্তের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে মানে কি? অক্সিজেনের পরিমাণ কমে গেছে। অক্সিজেন রক্তের মধ্যে কমে গেছে মানে কি? তাহলে আমার শ্বাস গ্রহণ করা লাগবে। এখন কথা কি বুঝছো? রক্তের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, হ্যাঁ, তার মানে হচ্ছে অক্সিজেন কমে গেছে। অক্সিজেন কমে গেছে মানে তাহলে আমার এখন শ্বাস গ্রহণ করা লাগবে। তো রক্তের মধ্যে যখন কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, তখন আমাদের যে পন্স আছে, মস্তিষ্কের মধ্যে যে পন্স, এই পন্সের মধ্যে যে অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র আছে, এই অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র এটা ফিল করতে পারে, এটা বুঝতে পারে যে রক্তের মধ্যে এখন কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তাহলে কি করা লাগবে? শ্বাস গ্রহণ করা লাগবে। তখন সেই উদ্দীপনা তৈরি করে। এই উদ্দীপনাটা অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র থেকে প্রশ্বাস কেন্দ্রে যায়। এই প্রশ্বাস কেন্দ্র বা শ্বাস গ্রহণ কেন্দ্র, তাহলে এটা পন্স থেকে মেডুলায় গেল উদ্দীপনাটা। কি উদ্দীপনা? যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে,
এখন আমাকে শ্বাস গ্রহণ করতে হবে, কারণ অক্সিজেন কমে গেছে, অক্সিজেন দরকার, শ্বাস গ্রহণ করতে হবে। উদ্দীপনাটা তাহলে এটা বুঝলো কে? অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র। এই অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র এই উদ্দীপনাটা প্রশ্বাস কেন্দ্রে পাঠাইলো। এখন প্রশ্বাস কেন্দ্রে যখন উদ্দীপনা আসছে, প্রশ্বাস বলছে হ্যাঁ এখন শ্বাস গ্রহণ করা লাগবে। তাহলে শ্বাস গ্রহণ করতে গেলে কি করতে হবে? তাইলে আমার এই যে ফুসফুসের আয়তন বাড়ান লাগবো। তো ফুসফুসের আয়তন বাড়াইতে গেলে কি, আমার যেখানে ইন্টারকোস্টাল পেশি আছে এটাকে সংকোচন করান লাগবো। আমার যে মধ্যচ্ছদা আছে ডায়াফ্রামটাকে সংকোচন করা লাগবে, ডায়াফ্রামের পেশিটাকে। সো এখন এই প্রশ্বাস কেন্দ্র এই কাজগুলা করবে। প্রশ্বাস কেন্দ্র কি করবে? এই প্রশ্বাস কেন্দ্র উদ্দীপনাটা এখন সরাসরি ওই যে ইন্টারকোস্টাল পেশিতে নিয়ে যাবে। ইন্টারকোস্টাল পেশি, এই যে উদ্দীপনাটা এখন ইন্টারকোস্টাল পেশিতে গেল, ও এখন এই উদ্দীপনাটা ইন্টারকোস্টাল পেশিতে পাঠালো, যে ইন্টারকোস্টাল পেশি এখন কি হবে? সংকুচিত হবে। সংকুচিত হবে, সংকুচিত হয় ইন্টারকোস্টাল পেশি এবং হচ্ছে ডায়াফ্রামের পেশি, এরা কি হবে? সংকুচিত হবে। সংকুচিত হলে কি হবে? আমাদের যে ফুসফুসের আয়তন বেড়ে যাবে। সংকুচিত হবে, এর ফলে কি হবে? ফুসফুসের আয়তন বেড়ে যাবে। বেড়ে গেলে কি হবে? শ্বাস গ্রহণ সম্পন্ন হবে। এই যে শ্বাস গ্রহণ হইল। সিম্পল না? সহজ জিনিস, একেবারে সিম্পল। যে তাইলে মাসি এসে বোর্ডে দাগাচ্ছিস, ওকে। তাহলে যখন আমার রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তার মানে অক্সিজেন কমে গেছে, এখন আমার শ্বাস গ্রহণ দরকার, এটা ফিল করবে হচ্ছে অ্যানিস্টিক স্নায়ু। ফিল করার পরে এই উদ্দীপনাটা প্রশ্বাস কেন্দ্রে, মেডুলার প্রশ্বাস কেন্দ্রে বা শ্বাস গ্রহণ কেন্দ্রে পাঠাবে, এবং শ্বাস গ্রহণ কেন্দ্র ওই ইন্টারকোস্টাল পেশিকে এবং হচ্ছে ডায়াফ্রামের যে পেশি আছে এটাকে সংকোচনের আদেশ দিবে, এবং তারা সংকুচিত হবে। হইলে ফুসফুসের আয়তন বেড়ে যাবে, তখন ভিতরে বায়ুচাপ কমে যাবে, তখন বাইরে থেকে বাতাস ভিতরে প্রবেশ করবে। এই যে শ্বাস গ্রহণ হইল, ওকে। তো শ্বাস গ্রহণ তো হয়েছে, এখন তো এটা বন্ধ করতে হবে, রাইট? তো বন্ধ করতে হবে। তো বন্ধে এই যে শ্বাস গ্রহণ শেষ করবে হচ্ছে কি, এই যে পলসের মধ্যে যে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র আছে, এই নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র কি করবে? সে গিয়ে হচ্ছে, আচ্ছা এটা একটু আমরা অন্য কালার করি। এই নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র কি করবে? যখন শ্বাস গ্রহণ শেষ হয়ে গেছে, অক্সিজেনের চাহিদা পূরণ হয়েছে, অক্সিজেন বেড়ে গেছে, তো এই যে অক্সিজেন যে বেড়ে গেল এটা ফিল করতে পারবে হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র। সে হচ্ছে একটা উদ্দীপনা এই যে প্রশ্বাস কেন্দ্র বা শ্বাস গ্রহণ কেন্দ্রকে এই উদ্দীপনা পাঠাবে যে বাবা তুই তো ওদেরকে সংকোচন করতে বলছিস, অক্সিজেনের চাহিদা পূরণ হয়েছে, এখন এটা বন্ধ কর। তখন সে কি করবে? ওই যে তখন সে ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামকে যে সংকুচিত হয়েছে ওদেরকে অর্ডার করবে, তাদের সংকোচন হওয়ার দরকার নাই, সে কার্যক্রম স্টপ করে দিবে, সংকোচন হওয়ার কার্যক্রম স্টপ করে দিবে। তো সংকোচন হওয়ার কার্যক্রম স্টপ করে দিলে কি হবে? যে বলছিলাম হাতটা এমন, এটা তো সংকুচিত হয়েছিল, তো এই স্টপ করে দিলে ওটা অটোমেটিক আগের মতো চলে যাবে, স্লথ হয়ে যাবে, আগের জায়গায় চলে যাবে। সো যখনই আগের জায়গায় চলে যাবে তখনই ওই যে ফুসফুসের আয়তন আবার সংকুচিত হয়ে যাবে, তখন ভিতর থেকে বাইরে বাতাস বেরিয়ে যাবে, নিঃশ্বাস প্রক্রিয়া শুরু হবে। তো এখানে কি হলো? নিঃশ্বাস প্রক্রিয়া শুরু হলো বা শ্বাস গ্রহণ শেষ হইলো, আমরা এটা বলতে পারি কি? শ্বাস গ্রহণ শেষ হইল, শেষ, ব্যাস। এখানে অতিরিক্ত কিছু তথ্য আছে, একটু পরে বলবো। এতটুক বুঝছো কিনা, ক্লিয়ার হয়েছে কিনা? একেবারে ক্লিয়ার হওয়ার কথা। তাইলে রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আমি কিন্তু শুধু বোঝানোর জন্য পড়াই না, বইয়ের মধ্যে এই জায়গা থেকে আসবে এই জন্য পড়াই না, আমি পড়াই যেন টপিকটা দেখার পরে তোমার মুখস্থ হয়, আত্মস্থ হয়, এরপরে যেন না পড়লেও যেন পরীক্ষায় পারো। এই জন্য দেখে একটা কথা বারবার বলি, এটা তো পড়াইতে আমার 5 মিনিট আমি বুঝালে শেষ হয়, কিন্তু আমি বারবার কেন বলতেছি? যেন ক্লাসটা করে তোমার যেন মুখস্থ হয়, ইফেক্টিভ ক্লাস যেটাকে বলে। কারণ আমি জানি তোমাকে যদি 5 মিনিটে বুঝাই দেই, পরে তুমি 60% স্টুডেন্টই আছে এরা বাসায় যা পড়বেও, মানে পরবর্তীতে পড়বেও না, দেখবেও না, কইব যে এটা বুঝি, হ্যাঁ, জীবনও পড়বে, এটা আমি জানি। সো
সিরিয়াস ক্লাস করে, এই জন্য বলি ক্লাস করবা। তাহলে সিম্পল জিনিস, রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, তখন সেটা কে বুঝবে? অ্যানিস্টিক স্নায়ু। সে কি করবে? উদ্দীপনাটা প্রশ্বাস কেন্দ্রকে পাঠাবে। প্রশ্বাস কেন্দ্র বা শ্বাস গ্রহণ কেন্দ্র কি করবে? ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামকে সংকুচিত করে ফুসফুসের আয়তন বাড়ায় দিবে, ভিতরে বাতাস প্রবেশ করবে, এই যে অক্সিজেন প্রবেশ করলো, তো শ্বাস গ্রহণ হইলো। এরপরে যখন অক্সিজেনের চাহিদা পূরণ হয়েছে মোটামুটি ঠিক আছে, তখন হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র যেটা আছে পন্সের মধ্যে, নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র, এটা শ্বাস গ্রহণ কেন্দ্রকে বার্তা পাঠাবে যে ওকে বস, অক্সিজেন গ্রহণ হয়েছে, এখন স্টপ করে দাও। হ্যাঁ, তখন কি হবে? শ্বাস গ্রহণটা শেষ হবে, শ্বাস ত্যাগ হবে এই কথা বলার দরকার নাই, তখন সেই এই কার্যক্রমটা বন্ধ করে দিবে। তখন অটোমেটিক এই যে ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রামের যে পেশিগুলো আছে এগুলো আগের অবস্থানে চলে যাবে এবং শ্বাস গ্রহণ শেষ হয়ে যাবে। তো শ্বাস গ্রহণ শেষ মানে কি? নিঃশ্বাস। আচ্ছা দেখো, এখন এই নিঃশ্বাস কেন্দ্র বা শ্বাসত্যাগ কেন্দ্র, এটার কাজ কি? এটা আপাতত এখন পর্যন্ত কোনো কাজ পায় না, এখন এটার কাজ আসবে। এটার কাজ হচ্ছে, এটা স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় থাকে। এটা সাধারণত স্বাভাবিক অবস্থায় কি থাকে? এটা হচ্ছে নিষ্ক্রিয় থাকে স্বাভাবিক অবস্থায়, কিন্তু যখন জরুরি কোনো প্রয়োজন পড়ে, যেমন আমি তোমাকে এখন শ্বাস গ্রহণ, স্বাভাবিকভাবে তো আমার চলতেছে ফাইন, তখন অটোমেটিক কাজটা হচ্ছে, কিন্তু আমি নিজের ইচ্ছায় যদি নিঃশ্বাস নেই, ইচ্ছা করতেছে, এই যে আমি ইচ্ছা করে নিঃশ্বাস নিলাম, শ্বাস গ্রহণ করে ত্যাগ করলাম, এই যে ইচ্ছা করে যখন আমি করলাম, বা আমি একটু দৌড়াইছি, তখন তখন দ্রুত শ্বাস মানে ত্যাগের প্রয়োজন পড়ে। হ্যাঁ, বা আমি ভয় পাইছি, এই যে যখন ভয় পাইলাম বা ইচ্ছাকৃতভাবে শ্বাস ত্যাগের প্রয়োজন পড়ে, বা আমি ব্যায়াম করছি, আমি দৌড়াইছি, তখন এটা কাজ করে, তখন এটা কাজ করে। তখন হচ্ছে এই যে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র থেকে এখানে তো যাবেই, পাশাপাশি এই যে শ্বাস ত্যাগ বা নিঃশ্বাস কেন্দ্রেও একটা বার্তা যায়, একটা তথ্য যায়, এবং গিয়ে তাকে বলে যে শোনো, এই যে প্রসেস, শ্বাস গ্রহণ শেষ হবে, কিন্তু প্রসেসটা স্লো, ধীরগতি, আমাকে প্রসেসটা আরো দ্রুত করতে হবে, তাড়াতাড়ি নিঃশ্বাস নিতে হবে, শ্বাস ত্যাগ করতে হবে। তখন নিঃশ্বাস কেন্দ্র উদ্দীপিত হয়, হয়ে ওই যে দ্রুত এই প্রক্রিয়াটা সম্পন্ন করে। ঠিক আছে? সো এই ছিল আমার শ্বাসকেন্দ্র বা শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং ত্যাগের যে স্নায়বিক প্রভাব, তার ভিতরে যে শ্বাস কেন্দ্রের যে বর্ণনা, শ্বাসকেন্দ্র দ্বারা কিভাবে এটা নিয়ন্ত্রিত হয়, এই হলো বর্ণনা। সো একেবারে সহজ ভাষায় এই চারটা তথ্য তুমি মনে রাখবা, যে চারটা স্নায়ুকেন্দ্র আছে। মেডুলার মধ্যে দুইটা, একটা হলো শ্বাস গ্রহণ কেন্দ্র, একটা হলো শ্বাস ত্যাগ কেন্দ্র। আর পন্সের মধ্যে দুইটা, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র, একটা হচ্ছে অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। এই অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র হলো শ্বাস গ্রহণ শুরু করে, আর এই নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র হচ্ছে শ্বাস গ্রহণ শেষ করে। শ্বাস গ্রহণ কি করে? শ্বাস গ্রহণ শেষ করে। এই হলো কথা। তাহলে অ্যানিউস্টিক শ্বাস গ্রহণের শুরু করবে, নিউমোট্যাক্সিক শ্বাস গ্রহণ হলো শেষ করবে। আবার হচ্ছে যখন হলো অতিরিক্ত নেওয়ার প্রয়োজন পড়বে, তখন হচ্ছে যে এই শ্বাস ত্যাগ কেন্দ্র বা নিঃশ্বাস কেন্দ্র যেটা আছে, এটার ভিতরে উদ্দীপনা দিয়ে তখন দ্রুত নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন সেটা কাজ করবে। সো পরীক্ষার মধ্যে তুমি কিভাবে দিবা, এখন আসো। শ্বাসকেন্দ্রের বর্ণনা আমি যখন দিচ্ছি, তাহলে আমি কিভাবে দিব? এই যে সিম্পল জিনিস একটু মনে রাখো, আমি এভাবে বর্ণনা দিব যে শ্বাসকেন্দ্র আমাদের মেডুলা এবং পন্সের মধ্যে টোটাল 4টি শ্বাসকেন্দ্র রয়েছে। এটার জন্য কোনো চিত্র দেওয়ার দরকার নেই। টোটাল 4টি শ্বাসকেন্দ্র রয়েছে। মেডুলার মধ্যে 2টি শ্বাসকেন্দ্র, একটা হচ্ছে প্রশ্বাস কেন্দ্র আর আরেকটা হচ্ছে নিঃশ্বাস কেন্দ্র। আর পন্সের মধ্যে 2টি শ্বাসকেন্দ্র আছে, একটা হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র আর একটা হচ্ছে অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র। এই রক্তের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইডের আধিক্য হয়, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায়, তখন অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন স্বভাবতই রক্তে অক্সিজেনের প্রয়োজন পড়ে। সো এই অনুভূতিটা হচ্ছে বুঝতে পারা হচ্ছে অ্যানিউস্টিক স্নায়ুকেন্দ্র, এই অনুভূতিটা মেডুলার প্রশ্বাস কেন্দ্রে পাঠায়, এবং প্রশ্বাস কেন্দ্র এটা ইন্টারকোস্টাল পেশি এবং ডায়াফ্রামকে হচ্ছে সংকুচিত করে ফুসফুসের আয়তন বাড়িয়ে দেয় এবং শ্বাস গ্রহণ সম্পন্ন হয়। অন্যদিকে যখন শ্বাস গ্রহণ হয়ে যায়, তখন হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র, এটা হচ্ছে
যে এই যে প্রশ্বাস কেন্দ্রকে বার্তা পাঠায় বা অনুভূতি পাঠায় এবং হচ্ছে প্রক্রিয়া শ্বাস গ্রহণ প্রক্রিয়াটা শেষ হয়ে যায়। আবার অনেক সময় হচ্ছে এই যে নিঃশ্বাস কেন্দ্র যেটা এটা স্বাভাবিক অবস্থায় নিষ্ক্রিয় থাকে, তবে যদি দৌড়ানোর সময়, লাফানোর সময় বা ব্যায়াম করার সময় বা কোনো কারণে দ্রুত নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন পড়লে তখন হচ্ছে যে এই নিউমোট্যাক্সিক স্নায়ুক্ষেত্র থেকে উদ্দীপনা শ্বাস ত্যাগ কেন্দ্র বা নিঃশ্বাস কেন্দ্রে চলে যায় এবং এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এভাবেই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ প্রক্রিয়ায় এই যে প্রশ্বাস কেন্দ্র ভূমিকা পালন করে বা স্নায়বিক নিয়ন্ত্রণ সম্পন্ন হয়। বেশ, এভাবে লিখলেই হলো। বুঝতে পারছো? মানে সহজ লাগছে না? সহজ লাগছে, সহজ লাগছে, এটা পারবা আশা করি। এখন এটা যদি বাবা পড়তে যাস তাহলে মাথা উলট পালট হয়ে যাবে, তবে আশা করি এখন যদি এটা রিডিং পড়ো তাহলে বুঝবা। বাকি হচ্ছে বাকি রিডিং তোমরা পড়ে নিও, কারণ আমি পড়া সহজ বিষয়টা আমি জটিল করতে চাই না। সো এটা তোমরা নিজেরা পড়ে নিবা। এখানে একটা আচ্ছা ঠিক আছে, এটা তোমরা পড়ে নিবা। তাহলে আমরা পড়ছিলাম যে এই কোশ্চেনটা আমরা 3টা স্টেপে আমার আনসার হবে। স্নায়বিক নিয়ন্ত্রণটা 3টা স্টেপে আনসার হবে। এই যে শ্বাসকেন্দ্র, এই যে শ্বাসকেন্দ্র প্রথম টপিকটা আমি শেষ করলাম, এই যে এখানে শেষ করলাম। এরকম কোনো চিত্র দেওয়ার দরকার নাই, এটা জাস্ট মাথায় রাখবা। এটা একটা রাফ করতে পারো আলাদা, রাফ কইরা পরে তুমি এটা বেস করে তুমি লিখবা। হ্যাঁ, অথবা যদি না এটা চিত্র দেওয়ার দরকার নাই, এটা কারণ এটা কোনো চিত্র না, সো এটা দরকার নাই। তাইলে আমরা বলছিলাম এই প্রশ্নটা আমরা 3টা স্টেপে আনসার করবো, তার মধ্যে একটা স্টেপ শেষ হয়ে গেল। শুধু এই স্টেপটাও গ নাম্বারে দিতে পারে, তাহলে তো আমার এখানেই শেষ, বাকিটা দরকার নাই। এখন আসো প্রতিবর্ত ক্রিয়া এবং অন্যান্য স্নায়বিক নিয়ন্ত্রণ, এটা 2-1 লাইন জাস্ট বই থেকে আমরা একটু বুঝাই দিব, তাইলেই হইল। ওকে, এই যে শ্বসন অঙ্গে প্রতিবর্ত ক্রিয়া যেটা আছে, প্রতিবর্ত ক্রিয়া যেটা, তো এখানে যেটা হয় এটা হলো প্রশ্বাস যখন আমরা নিব, আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন তাইলে এই যে ফুসফুসের একটা হচ্ছে শটান রিসেপ্টর উদ্দীপিত হয়। আমি একটু পরে বুঝাই, দেখো। এই উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে প্রেরিত হলে কার্যক্রম প্রশমিত হয় এবং প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এটা আমি একটু সহজ করে দেই। এখন এই যে আমরা যে এখন পড়লাম না, এই বিষয়টাই কিন্তু এখানে অতিরিক্ত একটা তথ্য এখানে আসতেছে, শটান রিসেপ্টরে উদ্দীপিত হয়। এটা প্রতিবর্ত ক্রিয়া ইনস্ট্যান্ট মস্তিষ্কের আন্ডারে না, হ্যাঁ, আগে কাজ হয়ে গেছে এরকম প্রতিবর্ত ক্রিয়া যেটা মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে স্নায়ু রজ্জু দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা হলো প্রতিবর্ত ক্রিয়া। তো এখানে এই যে প্রশ্বাসে ফুসফুসীয় বায়ুস্ফীত হলে, যখন আমি যখন প্রশ্বাস নিছি ফুসফুসের আয়তন বেড়ে গেছে, এই যেটাকে বলছে বায়ুস্ফীত হলে, ফুসফুসের আয়তন যখন বেড়ে গেছে, ভিতরে বাতাস ঢুকছে, আয়তন বেড়ে গেছে না, তখন এটাকে তো নিঃশ্বাস বাতাস ত্যাগ করতে হবে, সংকোচন করা লাগবে, তাই না? এই কথাটা বলছে। এখানে এই যে শটান রিসেপ্টর আছে বা হচ্ছে স্ট্রেচ রিসেপ্টর, এটা কই থাকে? শটান রিসেপ্টর যেটা, এটা হলো শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে থাকে। ফুসফুস এবং শ্বাসনালীর মধ্যে এক ধরনের রিসেপ্টর উদ্দীপক থাকে, হ্যাঁ, শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে থাকে, যেটা ফুসফুসের আয়তন বেড়ে গেলে এই উদ্দীপনাটা বুঝতে পারে যে এই আয়তন এখন বেড়ে গেছে, উদ্দীপনাটা সে বুঝতে পারে। তো এই উদ্দীপনা যদি বুঝতে পারে তখন হচ্ছে এটাকে ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে প্রেরিত হলে, এই যে বাকি পদ্ধতি আগেরটা, বাকি পদ্ধতি এটা। তো এখানে অতিরিক্ত একটা তথ্য আসবে, আমি জাস্ট একটা পৃষ্ঠা নিয়ে আমি এটা বলে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে কি প্রতিবর্ত ক্রিয়া, যেটা প্রতিবর্ত ক্রিয়া। সো প্রতিবর্ত ক্রিয়ার জন্য তোমাকে একটা পয়েন্ট মনে রাখতে হবে শুধু, সেটা হলো এই যে
শটান রিসেপ্টর, যেটা শটান রিসেপ্টর বা স্টেজ রিসেপ্টর বলা হয় এটাকে। সো এই শটান রিসেপ্টর কাজটা করবে। তো শটান রিসেপ্টর কই থাকে? শটান রিসেপ্টর থাকে হচ্ছে যে শ্বাসনালী আছে, শ্বাসনালী ও ফুসফুসের মধ্যে থাকে, ফুসফুসের প্রাচীরে থাকে আর কি। তো শ্বাসনালী এবং ফুসফুসের প্রাচীরে এই শটান রিসেপ্টর থাকে, এক ধরনের উদ্দীপক থাকে বা স্ট্রেস রিসেপ্টর থাকে। এটা ফুসফুসের আয়তন যখন বেড়ে যায়, এটা সে বুঝতে পারে যে ফুসফুসের আয়তন এখন বাড়ছে, তার মানে শ্বাস গ্রহণ হয়েছে। তখন এই যে শটান রিসেপ্টর, এই শটান রিসেপ্টর হচ্ছে এই যে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্রকে এই তথ্যটা দিবে যে উস্তাদ শ্বাস গ্রহণ সম্পন্ন হয়েছে, কারণ আয়তন বেড়ে গেছে, এখন এটা কমান লাগবে। তখন তখন হচ্ছে কি করবে, এই হচ্ছে আবার শ্বাস গ্রহণ কেন্দ্রকে বলবে যে ঠিক আছে এখন এটা প্রক্রিয়া বন্ধ করে দাও, তখন শ্বাস ত্যাগ শেষ হবে। জাস্ট এই যে সেম কথাটা এখান থেকে আসছে। তো এখন এই যে সেম জিনিসটাই এই যে শটান রিসেপ্টর যেটা হচ্ছে স্নায়ুকেন্দ্রকে পাঠাইছে। তো এখন শটান রিসেপ্টর যে স্নায়ুকেন্দ্রকে পাঠাবে, শটান রিসেপ্টর কই? শ্বাসনালী এবং ফুসফুসের মধ্যে। এই তথ্যটা কোথায় পাঠাবে? স্নায়ুকেন্দ্রে পাঠাবে। তো এখানে স্নায়ুকেন্দ্র তো অনেকগুলো আছে, তাহলে শ্বাস গ্রহণটা বন্ধ করে কে? বন্ধ করে হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র পঞ্চের মধ্যে আছে, তো ওর কাছে দিব। এখন কথা হচ্ছে যে এটা হলো মস্তিষ্কে, স্নায়ুকেন্দ্রটা হলো মস্তিষ্কে। স্নায়ুকেন্দ্র কোথায়? স্নায়ুকেন্দ্র হলো মস্তিষ্কে। আর শটান রিসেপ্টর কোথায়? ফুসফুসের মধ্যে। তো ফুসফুস থেকে মস্তিষ্কে তথ্য নিয়ে যাওয়া লাগবে না? কার মাধ্যমে যাবে? ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে। ভ্যাগাস স্নায়ু। ভ্যাগাস স্নায়ু কোনটা আবার? ভ্যাগাস স্নায়ু হলো মস্তিষ্ক থেকে আমাদের গলা, তারপরে ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, এগুলাতে মস্তিষ্ক থেকে অনেক স্নায়ু বেরিয়ে গেছে, যেগুলা জোড়ায় জোড়ায় বের হয়ে গেছে। গলাতে গেছে, ফুসফুসে গেছে, হৃৎপিণ্ডের মধ্যে গেছে। এই যে স্নায়ুগুলা, হ্যাঁ, এগুলাকে ভ্যাগাস স্নায়ু বলা হয়। তো তাহলে ফুসফুস থেকে মস্তিষ্ক পর্যন্ত যে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এই উদ্দীপনাটা ওই স্নায়ুকেন্দ্রে আসবে। স্নায়ুকেন্দ্রে আসলে প্রশ্বাসটা আবার নিঃশ্বাস গ্রহণ হবে, প্রশ্বাসটা বন্ধ হয়ে যাবে। এই কথাটাই জাস্ট এতটুকুই মনে রাখো। এই কথাটা আমি যেখানে তোমাকে বুঝাই দিচ্ছি। প্রশ্বাসে ফুসফুসের বায়ুস্ফীত হলে বা প্রশ্বাসের সময় ফুসফুসের আয়তন বেড়ে গেলে ফুসফুসের ভিতরে যে শটান রিসেপ্টর বা স্ট্রেস রিসেপ্টর আছে এটা উদ্দীপিত হবে। কারণ কি, আয়তন বাড়ছে, শ্বাস গ্রহণ হয়েছে, ত্যাগ করা দরকার আছে, রাইট? তো যখন উদ্দীপিত হলো, এই উদ্দীপনায় যে ভ্যাগাস স্নায়ু, ফুসফুস থেকে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে এই যে স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে মস্তিষ্কের মধ্যে আসলো। তো মস্তিষ্কের মধ্যে স্নায়ু কেন্দ্রে আসলো, এই যে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্রের মধ্যে আসলো। এখন নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র শ্বাস গ্রহণটা বন্ধ করে দিবে। সো এই যে স্নায়ুকেন্দ্রের মধ্যে আসলো, প্রশমিত হলো এবং প্রশ্বাস কি হলো, এই যে বন্ধ হয়ে যায়। আবার নিঃশ্বাসের সময় ফুসফুস কি সংকুচিত হবে? নিঃশ্বাস নেওয়ার সময় ফুসফুস কি হবে? সংকুচিত থাকে বলে শটান রিসেপ্টর আর উদ্দীপিত হয় না, কারণ এটা আগের অবস্থায় থাকে, উদ্দীপিত হওয়ার আর দরকার নাই। যখন এটা প্রসারিত হবে তখন উদ্দীপিত হয়ে সংকোচন করে দিব। যখন সংকোচিত হয় তখন তার উদ্দীপিত হওয়ার দরকার নাই। তাই ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে কোনো স্নায়ু তাড়না পরিবৃত হবে না। এতে এই যে অ্যানিস্টিক স্নায়ুকেন্দ্র কার্যকারিতা আগের মতোই প্রশ্বাস ঘটাবে, আবার সংকোচনের ফলে এই প্রক্রিয়া এটা চলতে থাকবে। এটাকে যে হেরিং ব্রায়ার প্রতিবর্ত ক্রিয়া বলে হয় এটাকে। তো এটা একটা খ নাম্বার প্রশ্ন হইতে পারে, যে হেরিং ব্রায়ার প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝায়। আসলে একেবারে সিম্পল জিনিস, যদিও এখন পর্যন্ত এটাকে একটু অন্যরকম মনে হচ্ছে, কোনো সমস্যা নাই, আমি সহজ করে দিব। তার আগে আমরা বলি যে হেরিং ব্রায়ার প্রতিবর্ত ক্রিয়াটা কি।
দুইজন বিজ্ঞানী, একজনের না, একটা হলো জার্মান বিজ্ঞানী হেরিং, অস্ট্রিয়ান বিজ্ঞানী ব্রয়ার, দুইজন মিলে এই প্রক্রিয়া আবিষ্কার করছে। এই জন্য এটাকে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। এখানকার যে টোটাল বর্ণনাটা আছে, আমরা যে বর্ণনাটা পড়ছি একবার সেম জিনিস, শুধু আমরা এই বর্ণনাটা এখান থেকে আসবে, টোটাল অত ডিপলি আমার আলোচনা করার দরকার নাই। যেমন ধরো আমি এটা বর্ণনা করি, শ্বাস গ্রহণ হলে বা ফুসফুসের আয়তন বেড়ে গেলে ফুসফুসের গায়ে শটান রিসেপ্টর সে উদ্দীপনা গ্রহণ করে এবং এই উদ্দীপনা ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্রে প্রেরণ করে। স্নায়ুকেন্দ্র তখন শ্বাস গ্রহণ বন্ধ করে দেয়, নিঃশ্বাস সম্পন্ন হয়। ঠিক আছে? আর নিঃশ্বাসের সময় শটান রিসেপ্টরগুলো নিষ্ক্রিয় থাকে, আর যখন প্রশ্বাস হবে তখন সক্রিয় হবে, আবার নিঃশ্বাসের সময় নিষ্ক্রিয় থাকবে। এভাবে আমাদের শ্বাস প্রক্রিয়া চলে। এই যে শ্বাস কার্যক্রমটা এইভাবে যে চলে, এই প্রক্রিয়াটাকেই হচ্ছে এই যে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া বলা হয়, কারণ তারা দুইজন এটা আবিষ্কার করছে। ব্যাস, কথা কি ক্লিয়ার হয়েছে? এই যে সহজ করে দিয়ে দিলাম। তাইলে আমরা যখন শ্বাস গ্রহণ করি, আমাদের ফুসফুসের আয়তন বেড়ে যায়, তখন ফুসফুসের গায়ে যে শটান রিসেপ্টর আছে, এটা উদ্দীপনাটা সে বুঝতে পারে যে এখন আয়তন বেড়ে গেছে, শ্বাস গ্রহণ হয়েছে, এখন এটা কমাইতে হবে। সেই উদ্দীপনাটা ভেগাস স্নায়ুর মাধ্যমে স্নায়ুকেন্দ্রে পাঠাবে। স্নায়ুকেন্দ্র কি করবে? শ্বাস গ্রহণ বন্ধ করে দিবে। শ্বাস গ্রহণ বন্ধ মানে কি? অটোমেটিক শ্বাস ত্যাগ হবে। তো শ্বাস ত্যাগ করার জন্য কোনো উদ্দীপনার দরকার হয় না, কারণ এটা এমন ছিল, এমন করছি আমি শক্তি প্রয়োগ করে, শেষ শক্তিটা ছেড়ে দিলে আগের জায়গায় এমনি চলে যাবে, অতিরিক্ত শক্তি প্রয়োগ করার দরকার নাই। সো এটার জন্য আমার শ্বাস ত্যাগের সময় অতিরিক্ত উদ্দীপনার আমার দরকার নাই, আগের অবস্থায় চলে যাবে। আবার যখন শ্বাস গ্রহণের প্রয়োজন হবে, তখন শটান রিসেপ্টর আবার উদ্দীপিত হবে। শ্বাস গ্রহণ হলো, আবার উদ্দীপনা ছেড়ে দিবে, অটোমেটিক আগের জায়গায় চলে যাবে, আবার উদ্দীপনা গ্রহণ করবে। এভাবে যে শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগ চক্রাক্রমে পর্যায়ক্রমে চলতেছে, হ্যাঁ, এই প্রক্রিয়াটাকে হচ্ছে হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া বলা হয়। সো এটা একটা খ নাম্বারের মধ্যে আসতে পারে। তাহলে আমি জাস্ট প্রশ্নটা লিখে দিই এখানে। খ নাম্বারে একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কি, হেরিং ব্রয়ার প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝায়? প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝায়? এই যে একটা খ নাম্বারের প্রশ্ন। ব্যাস গেল, এটা ক্লিয়ার হইল। এছাড়া আরো কিছু কি হয় আমি জাস্ট একটু বলে দিলেই তাহলে বুঝবো, একবার করে বলে দেবো, বেশি বলবো না। যেমন এই যে আমাদের হাঁচি দেওয়ার প্রয়োজন পড়তে পারে, আমরা হঠাৎ করে হাঁচি দিই না। আমাদের এই যে নাসা যে আছে, নাসা গহ্বরের প্রাচীরে মিউকাস পর্দা থাকে। এই মিউকাস পর্দায় উদ্দীপনার সৃষ্টি হলে হাঁচি হয়। তো এটার সময় দেখবা একটা চিকন কোনো কিছু নিয়ে নাকের মধ্যে দিয়ে মুরব্বীরা দেখবা নাকের মধ্যে নিয়ে এমন বিড় 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 করে হাঁচি দেয়। আবার অনেক সময় সূর্যের আলোর দিকেও মুখ তাকায় দিলেও হাঁচি হয়। তার মানে সূর্যের আলোর দিকে আলোটা যখন এই নাকের মিউকাসের মধ্যে পড়ে, প্রাচীরের মধ্যে, বা কোনো কিছু দিয়ে যখন সুরসুরি দেওয়া হয়, তখন এই যে মিউকাসের প্রাচীরটা উদ্দীপিত হয়। তখন এটা ভেগাস স্নায়ুর মাধ্যমে নাক থেকে এটা মস্তিষ্কের মধ্যে পাঠায়। তখন হলো কি, এই যে হাঁচির জন্য যে প্রতিবর্তী ক্রিয়া, যে আমরা যে হাঁচি যাই, যে শ্বাসক্রিয়ার পরিবর্তন আনে, তো এটাও হচ্ছে একটা প্রতিবর্ত ক্রিয়া। ঠিক আছে? তাহলে হাঁচি দেওয়ার সময় স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের কার্যক্রমটা হাঁচির সময় না, এটা ব্যতিক্রম গেল। এরপরে হচ্ছে কাশি দেওয়ার সময়, যে হাঁচির সময় এবং কাশির সময়, কাশিটা হয় শ্বাসনালীর মধ্যে, ট্রাকিয়ার ভিতরে, এই শ্বাসনালীর সমস্যার কারণে কাশি হয়। সো এই শ্বাসনালীর মধ্যে বহিরাগত কোনো পদার্থ যদি প্রবেশ করে, তখন এই যে মিউকাস পর্দা, শ্বাসনালীর যে মিউকাস পর্দা আছে, এটা উদ্দীপিত হয়, হচ্ছে কাশির সৃষ্টি করে। তখন হলো স্বাভাবিক শ্বাসক্রিয়ার মধ্যে পরিবর্তন আসে। তো গেল। এরপর হচ্ছে খাদ্য গলাধকরণের সময়
অনেক সময় আমরা খাদ্য মুখের মধ্যে এই যে শ্বাসনালীর মধ্যে খাদ্য আটকে যায়, খাবারটা খাদ্যনালী দিয়ে যাওয়ার কথা, কিন্তু খাদ্যনালী দিয়ে না যেয়ে অনেক সময় শ্বাসনালী দিয়ে প্রবেশ করে। তখন মানুষের খাদ্যনালীতে ওই শ্বাসনালীতে খাদ্য প্রবেশ করে রাস্তা বন্ধ হয়ে মানুষ মারা যায়। অসংখ্য মানুষ দম বন্ধ হয়ে খাবার খাইতে বসে মারা যায়। মূলত খাইতে বসে মারা যায় মানে খাবারটা হঠাৎ করেই খাদ্যনালী দিয়ে না যেয়ে শ্বাসনালী দিয়ে ঢুকে গেছে। এটা একটু একটু দেখাই, এটা জীবনের জন্য আমাদের লাইফের জন্য দরকার। ধরো হচ্ছে যে এটা হলো আমাদের শ্বাসনালী, এটা হলো শ্বাসনালী, এটা হচ্ছে আমাদের নাক, এই যে মুখ। তো নাক দিয়ে আমরা যে নেই, নাক মুখ দুটা একই পথে মিলিত হয়েছে এই জায়গায়। মুখ নাক দুটো একই জায়গায় মিলিত হয়েছে, একই পথ। একটু ভালো করে দেখাই। ধরো এটা হলো যে মুখ, এটা হলো নাক, এই যে নাক দুটো একই জায়গায় মিলিত হয়ে, তো এটা হলো শ্বাসনালী, তার পাশ দিয়ে গেছে হচ্ছে খাদ্যনালী। এখানে একটা ঢাকনা আছে। আমরা যখন খাবার খাই তখন এই ঢাকনাটা কি করে, এই শ্বাসনালীর মুখটা বন্ধ করে দেয়। তখন খাবারটা খাদ্যনালী দিয়ে যায়। আবার যখন শ্বাস নেই তখন এই ঢাকনাটা খুলে যায়, এই যে উপরের দিকে খুলে, তখন ভিতর দিয়ে বাতাসটা বেরিয়ে যায়। জাস্ট একটা ঢাকনা, এই শ্বাসনালীর উপরে একটা ঢাকনা আছে। আমরা যখন খাবার খাই তখন এই ঢাকনাটা বন্ধ হয়ে যায়, খাবারটা এই পথ দিয়ে খাদ্যনালী দিয়ে চলে যায়। আমরা যখন শ্বাস নেই তখন আবার এই ঢাকনাটা খুলে তখন বাতাসটা উপরের দিক দিয়ে বেরিয়ে যায়। এই যে ঢাকনাটা, তো অনেক সময় খাবার খাওয়ার সময় হঠাৎ করেই এই ঢাকনাটার ভিতর দিয়ে খাবার শ্বাসনালীর ভিতরে প্রবেশ করে। এটার ভিতরে শ্বাসনালীতে খাবার প্রবেশ করলেই দম বন্ধ হয়ে মানুষ মারা যায়। এটার জন্য প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান আছে। যেমন রিসেন্টলি আমার একদিন এই ঘটনা ঘটছিল। আমি মধু খাওয়ার নিয়ম হচ্ছে মধু চেটে চেটে খাওয়ার নিয়ম। এটা আমি যেদিন প্রথম মধু খাচ্ছি, আমি বোতলে নিয়ে খাবো, আব্বু আমাকে বললো যে মধু খাওয়ার নিয়ম হলো হাতের তালুতে নিয়ে চেটে চেটে খেতে হয়। আমি তখন তো ছোট মানুষ, তখন এই কথার গুরুত্ব বুঝি নাই। সো হঠাৎ করে মনে হলো যে দেখি মধু একদিন এমনি খায়, দেখি মধু এমনি গিলে খাচ্ছি, তো ঘটনা ঘটছে মধু আমার শ্বাসনালী দিয়ে প্রবেশ করে গেছে, আমার টোটালি দম বন্ধ হয়ে গেছে, আমি খালি হাই হতাশ করতেছি। তো তখন এটা আমার জানা ছিল না যে কি প্রসেস, বাট এটা একটা আল্লাহর রহমত যে আমি সেদিন বেঁচে গেছি। ওই দিন বাসায় কেউ ছিল না, তো হঠাৎ করে আমার দম চলে আসলো, মানে ওটা বেরিয়ে গেছে, আল্লাহ আমাকে বাঁচাইলো। তবে এটা পরবর্তীতে আমি জানছি যে কি করতে হয় প্রাথমিক চিকিৎসা যেটা। তো খুব রিসেন্টলি কয়েক মাস আগে আমার বউ বিস্কিট খাচ্ছে, বিস্কিট তার শ্বাসনালী দিয়ে প্রবেশ করছে। এখন তো আমি অন্য রুমে, আমি মনে হয় ক্লাসরুমে আমার কোথাও ছিলাম, কোনো কাজ করতেছিলাম। ও দেখি খালি মানে শব্দ করতেছে, কি ব্যাপার? আমি হঠাৎ করে দরজা খুলে ভিতরে কি হয়েছে, ও খালি এমন এমন করতেছে। তা আমি তখন বুঝতে পারছি যে ওর গলার মধ্যে মানে শ্বাসনালীতে খাদ্য আটকে গেছে সম্ভবত। তো এটা আমার আগে জানা ছিল। তখন হচ্ছে আমি কি ওর পিছন দিক দিয়ে ধরে পেটের মধ্যে জুড়ে এই দিক দিয়ে যেরকম করে কয়েকবার চাপ দিছি। তো চাপ দেওয়া মাত্র হচ্ছে ওই যে একটা বল প্রয়োগ হয়েছে, বাতাস, ভিতরের বাতাস আছে তো এটাকে উপরের দিকে আমি যখন প্রেশার দিছি, বাতাসটা উপরের দিক দিয়ে বেরিয়ে আসতে চাইছে, তখন এই যে খাবার যেটা ঢুকছিল এটা বেরিয়ে গেছে। ছোট বাচ্চাদের ঢুকে যায় অনেক সময়, খাবার আটকে যায়, মুরব্বীদের ঢুকেছে, তাহলে কী করতে হবে? এই যে এরকম প্রেশার দিতে হবে উপরের দিকে প্রেশার দিতে হবে, যাতে হলো বাতাসটা যেন ওই দিক দিয়ে বেরিয়ে আসে, খাবারটা যেন বেরিয়ে যায়। হ্যাঁ, তাহলে জীবনটা বেঁচে যাবে, সেটা মাথায় রাখবা। এখন ধরো তোমার নিজেরই এমন হয়েছে, বাসায় আর কেউ নাই, তখন কি করবা? নিজেই পর্যাপ্ত ফোর্স দিবা, নিজেই। অথবা যদি এরকম কাজে না হয় তাহলে দেখবা যে কোনো চেয়ার টেবিল আছে কিনা, খাট আছে কিনা, ওইখানে নিজে পর্যাপ্ত মানে দিতে হবে, ফোর্স দিতে হবে চেয়ারের মধ্যে। যেমন এখানে একটা চেয়ার আছে, এই যে একটা চেয়ার আছে, চেয়ারটা দেখা যাচ্ছে কিনা জানি না, একটু উঁচা করে দেখা, এই যে একটা চেয়ার আছে। সো এই চেয়ার এই যেমনি এখানে
এমনি দিয়ে জোর করে নিজে নিজে প্রেশার দিবা। কারণ হয়তো তোমার হাতে কিন্তু বেশি সময় নেই, সর্বোচ্চ 2.5 মিনিট 2 মিনিট 2.5 মিনিট সময় পাবা, নইলে এর মধ্যে মারা যাবে, 2.5 মিনিটের বেশি হলে মারা যাবে। সো এর মধ্যেই তোমাকে এটা চেষ্টা করে বের করতে হবে। সো যেহেতু আউট অফ দ্য টপিক, বাট যেহেতু কার্যকরী এখানে আসছে বিষয়টা, এই জন্য বললাম, একটু বোঝানোর প্রয়োজন মনে করলাম আর কি। সো এখানে দেখে যে খাদ্য গলাধকরণ বাধাগ্রস্ত হলে, অনেক সময় খাদ্য গলাধকরণ বাধাগ্রস্ত গলবিলের গার্তের যে উদ্দীপনাজনিত এই যে এখানে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ু থাকে, যেটার মাধ্যমে গলবীয় এই যে গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া, শ্বাসক্রিয়া বন্ধ করে দেয়। এই যে এই প্রক্রিয়ার শ্বাসক্রিয়া যখন তোমার বন্ধ হয়েছে, হ্যাঁ, তখন এই যে গ্যাগ প্রতিবর্ত ক্রিয়া বা এই যে গ্ল্যাসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে ওই খাবারটা হয়, ফিরে আসে। ঠিক আছে, এটাকে হচ্ছে যে গ্যাগ প্রতিবর্তী বলা হয়। আচ্ছা, এই গেল মোটামুটি। তাহলে হচ্ছে যে, তো এখানে মূল কথাটা আমি সিম্পলভাবে বলবো, এই কথাগুলো 1-2টা লাইন করে আমি বলে দিব। তো শুধু প্রতিবর্ত ক্রিয়া এটাও গ নাম্বারে আসতে পারে। জাস্ট এই পয়েন্টগুলো আমি বলবো, যেখানে হচ্ছে যখন আমার গ নাম্বারে, ধরো আমার গ নাম্বারে আসছে, এই যে এই প্রশ্নটা আবার গ নাম্বারে আসছে, স্নায়বিক নিয়ন্ত্রণ, তা আমি অতগুলা দিতে গেলে তো একটাই তো অনেক বড় হবে। সো আমি সবগুলো শর্টকাট করে দিব, একটু করে, এটা একটু করে দিব, এটা একটু করে দিব, এটা একটু করে দিব। সো এখানে শ্বাসকেন্দ্র নিয়ন্ত্রণ, এটা তো একটু বললাম, এটা তো বুঝলাম যে কিভাবে এটা বলবো। তার পরবর্তীতে এটা যে প্রতিবর্ত ক্রিয়া, তখন এখানে জাস্ট আমরা হচ্ছে বেরিং ব্রেয়ার প্রতিবর্ত ক্রিয়ার কথা একটু বলে দিলাম 2-1 লাইন। তারপরে হচ্ছে ওই কাশির কথা বলে দিলাম, তারপরে হাঁচির কথা একটু বলে দিলাম, তারপরে হচ্ছে এই যে এই গ্যাগ প্রতিবর্তর কথা বলে দিলাম, খাদ্যনালীতে খাদ্য আটকে যাওয়ার কথা ওটা একটু বলে দিলাম। সো এখানে কয়েকটা বললাম, শ্বাসকেন্দ্রে এখানে কিছু বললাম। এরপর আছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা যেটা। তো অন্যান্য স্নায়বিক উদ্দীপনার মধ্যে খুব বেশি কিছু নাই, যেমন হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্স, মস্তিষ্ক, তারপর হাইপোথ্যালামাস প্রভৃতি বিভিন্ন কারণে, যেমন ধরো কথা বলা, ঘ্রাণ গ্রহণ করা, খাদ্য চাবানো, গলাধকরণ, এগুলার সময় শ্বাসক্রিয়ার কিছু পরিবর্তন ঘটে। যেমন তোমাকে বলছে 1 থেকে 100 পর্যন্ত এক শ্বাসে গুনতে পারবে কিনা, তা তুমি শুরু করলা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 27 28 29 30 31 32 33 34 35 শুরু করলা। তো এই যে তুমি যে তোমার শ্বাসটাকে তুমি ধরে রাখতেছো, সো তখন তো তোমার স্বাভাবিক প্রশ্বাস থাকবে না, একটু চেঞ্জ হয়ে যাবে না। সো এই যেগুলো হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনার দ্বারা নিয়ন্ত্রিত হবে। যেমন এই যে কথা বলার সময় এক ধরনের হবে, বা তুমি যখন গান গাচ্ছ তোমাকে তাল লয় ঠিক রাখতে হবে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তো আমি যখন গান গাচ্ছি তখন তো আমাকে তাল লয় ঠিক রাখতে হবে, রাইট? সো তখন কিন্তু আমার শ্বাস গ্রহণ ত্যাগ ওটা সিস্টেম চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। সো ঘ্রাণ গ্রহণ করার সেমভাবে যখন আমি যখন ঘ্রাণ নিচ্ছি, সুন্দর মলমলা সুগন্ধ, ধরো মাংস রান্না করা হয়েছে সামনে আনছে, একটু ঘ্রাণ নিলাম, তো এটা আমার আরেক সমস্যা। তো কোনো কিছু নাকি ঘ্রাণ নিয়ে নিয়ে নাকি খাইতে হয়, তার নাকি জাদুটো না কাজ করে না, এরকম একটা কুসংস্কার প্রচলিত আছে। আমি তো এটা বুঝি নাই। এখন আমি গেছি ফুপুর বাসায়, ফুপু হলো সুন্দর করে খাবার রান্না করে আনছে, আমি ভাবছি বা এত সুন্দর গোস্ত রান্না করছে, আমি তো একটু সুগন্ধ পাই, একটু সুগন্ধ নিয়ে ফেলছি, আমি খাওয়ার আগে একটু ঘ্রাণ নিয়ে নিছি। আমি তো আর জানি না ফুপু এটা ধরে রাগ করছে, হ্যাঁ আমাদের খাবারও ঘ্রাণ নিয়ে খাইতে হবে, আমি তো এটা বুঝি নাই যে ঘটনা কি। পরে বললাম কি ঘটনা কি, পরে কে আমার বোঝানো হইলো যে আসলে অন্য কেউ কোনো কিছু দিলে, বাইরের লোকজন কোনো কিছু কোনো খাবার টাবার দিলে একটু ঘ্রাণ নিয়ে পরে খাইতে হয়। কেন? ঘ্রাণ নিয়ে খাইলে যদি জাদু টাদু করে থাকে তখন সেটা কাজ করে না। হাই তোলাম, তাহলে তো ফুবু রাগ করারই কথা, যে ফুবু আমার জাদু, তাহলে কি ফুবু আমার জাদু করছে আমি বিশ্বাস করি কিনা, যাতে খাবারের মধ্যে জাদু করছে, যাতে জাদু না কাজ করে এই জন্য আমি ঘ্রাণ নিলাম, তো মন খারাপ হওয়ার কথা। তখন আমি শিখলাম নতুন, এই কয়েকদিন আগে শিখছি, কিছুদিন আগে, যে এইটা নাকি কোনো কিছু খাবার নাকি
সঙ্গে সঙ্গে নাকি খাইতে হয়, নতুন একটা জিনিস জানলাম আর কি। বাট আমার কাছে মনে হলো এটা কোনো ভিত্তি না, এটা কুসংস্কার। যাই হোক, সো এই যে ঘাম নেওয়ার সময়, খাদ্য চাবানোর সময় এরকম বিভিন্ন ইয়া হইতে পারে। সো এই যে স্নায়বিক নিয়ন্ত্রণ, আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে শ্বাসকেন্দ্র, প্রতিবর্তক ক্রিয়া এবং অন্যান্য স্নায়বিক উদ্দীপনা যেটা। তাহলে এটা যদি গ নাম্বার প্রশ্ন আসে, শ্বাসকেন্দ্র কেমনে নিয়ন্ত্রণ করে, জাস্ট এই যে গ নাম্বার প্রশ্নের জন্য আমি শর্টকাট একটু বলে দিব যে শ্বাস গ্রহণের সময় রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 3টে স্টেপে আনসার হবে। প্রথম স্টেপ হচ্ছে শ্বাসকেন্দ্র, যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেলে অ্যানাস্টিক স্নায়ু এটা বুঝতে পারে, এটা পঞ্চ থেকে এই উদ্দীপনাটা মেডুলার প্রশ্বাস কেন্দ্রে চলে যায়, তখন হচ্ছে ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রামকে সংকুচিত করে আয়তন বেড়ে যায়, শ্বাসগ্রহণ সম্পন্ন হয়। এরপরে হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র কি করে, শ্বাসগ্রহণ বন্ধ করার জন্য উদ্দীপনাটা শ্বাসগ্রহণ কেন্দ্রে পাঠায় যে প্রক্রিয়াটা স্টপ করে দিতে, তখন হচ্ছে শ্বাসগ্রহণ প্রক্রিয়াটা শেষ হয়। বা নিঃশ্বাসের যখন প্রয়োজন পড়ে বা ইমার্জেন্সি নিঃশ্বাসের প্রয়োজন পড়ে, তখন হচ্ছে নিউমোট্যাক্সিক স্নায়ুকেন্দ্র থেকে নিঃশ্বাস কেন্দ্রের মধ্যে উদ্দীপনাটা যায় এবং হচ্ছে নিঃশ্বাস সম্পূর্ণ হয়। ব্যাস, এই যে বর্ণনাটা আমি দিলাম। এরপরে হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া যেটা বলবো সেটা আমি সরাসরি এটা বলে দিব যে হেরিং ব্রেয়ার প্রতিবর্তী ক্রিয়া সম্পন্ন হয়, যেখানে হলো এই সটান রিসেপ্টর শ্বাস গ্রহণ করলে সটান রিসেপ্টরের উদ্দীপনাটা বুঝতে পারে, যেটা ভেগাস নার্ভের মাধ্যমে স্নায়ুকেন্দ্রে পাঠায় এবং শ্বাস গ্রহণ করে বন্ধ করে দেয়। আর নিঃশ্বাসের সময় সটান রিসেপ্টর উদ্দীপিত হয় না। এভাবে পর্যায়ক্রমিকভাবে শ্বাস গ্রহণ প্রক্রিয়া এবং নিঃশ্বাস প্রক্রিয়া পর্যায়ক্রমিকভাবে চলে। এই প্রক্রিয়াটাকেই হচ্ছে হেরিং ব্রেয়ার প্রতিবর্তী ক্রিয়া বলা হয়। এরপরে হাঁচি কাশির সময় পরিবর্তন হয়, তারপরে হাঁচির সময় পরিবর্তন হয়, কাশির সময় পরিবর্তন হয়, তারপরে হচ্ছে যে এই যে গ্যাগ প্রতিবর্তী ক্রিয়া, খাদ্যনালীতে খাদ্য আটকে গেলে এই প্রক্রিয়া সম্পন্ন হয়। গেল, এরপরে হচ্ছে গেল প্রতিবর্তী ক্রিয়া। এরপরে আসা হলো অন্যান্য এই যে 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 এরপরে হচ্ছে অন্যান্য স্নায়বিক উদ্দীপনা, জাস্ট কথা বলার সময়, গান গাওয়ার সময় বা ঘ্রাণ নেওয়ার সময়, কোনো কিছু চাবানোর সময়, গলাধকরণ করার সময় যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের যে পরিবর্তন হয়, এই প্রক্রিয়াটা হচ্ছে অন্যান্য স্নায়ুর দ্বারা এটা উদ্দীপন সম্পন্ন হয়। ব্যাস, ইজিভাবে সিম্পলভাবে দিয়ে দিব। আশা করি ক্লিয়ার হয়েছে, বুঝছো? আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে সর্বশেষ টপিক যেটা আছে রাসায়নিক নিয়ন্ত্রণ। এটাও একেবারে এই যে এখান থেকে রাসায়নিক নিয়ন্ত্রণ, এটা এখান থেকে এতটুকুই। তো রাসায়নিক নিয়ন্ত্রণটা কি? রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে, কার্বন ডাইঅক্সাইড একটা রাসায়নিক পদার্থ, এটা বেড়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অক্সিজেন কমে গেছে, তার মানে অক্সিজেন গ্রহণ করতে হবে। আবার কার্বন ডাইঅক্সাইড যখন বেড়ে গেছে, তার মানে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতে হবে। অক্সিজেন কমে গেছে, অক্সিজেন গ্রহণ করা লাগবে। তো এই যে রাসায়নিক পদার্থের কম বেশির ফলে যে অক্সিজেন গ্রহণ হচ্ছে, ত্যাগ হচ্ছে, বাতাস গ্রহণ হচ্ছে, ত্যাগ হচ্ছে, এটা হলো রাসায়নিক নিয়ন্ত্রণ। জাস্ট এই যে রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি এবং অক্সিজেনের অভাব বা হাইড্রোজেন আয়নের আধিক্যের কারণে, হ্যাঁ, রক্তনালী ভিতরে যে এই যে অক্সিজেন গ্রহণ হবে, হ্যাঁ, বা বিভিন্ন রিসেপ্টরগুলো উদ্দীপিত হয়ে স্নায়ু উদ্দীপনা এই যে উদ্দীপনা গ্রহণ করে। জাস্ট রাসায়নিক নিয়ন্ত্রণটা সিম্পল জিনিস, যে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং অক্সিজেনের পরিমাণ বা হাইড্রোজেন আয়নের পরিমাণ কম বেশি হওয়ার মাধ্যমে যে এই যে কেমোরিসেপ্টরগুলো উদ্দীপিত হওয়ার মাধ্যমে, বা কেমোরিসেপ্টরগুলো হচ্ছে রক্তনালীর মধ্যে থাকে। রক্তনালীর মধ্যে কিছু কেমোরিসেপ্টর থাকে যেটা রক্তের মধ্যে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি হয়েছে না কম হয়েছে এটা বুঝতে পারে। তখন হচ্ছে যে তারা এই যে রাসায়নিক পদার্থের কম বেশির ফলে যে উদ্দীপনাটা বুঝতে পারে এবং শ্বাস গ্রহণ ত্যাগ সম্পন্ন হয়, এটা হচ্ছে রাসায়নিক নিয়ন্ত্রণ। সিম্পল জিনিস, ব্যাস এই। তাহলে আজকের টপিক, আজকের পড়াশোনা এই পর্যন্তই। আমরা পরবর্তী লেকচারটা আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেকচার, মানে এই অধ্যায়ের মধ্যে যে আজকের যে টপিকগুলো পড়ানো হয়েছে এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, তবে কঠিন ছিল, রাইট? বাট এর পরবর্তী লেকচারটা সহজ, 9-10 বেসিকের ওপর কিছু আছে, নতুন এক্সট্রা তথ্য যুক্ত হবে, বাট ইম্পর্টেন্ট। পরীক্ষার মধ্যে আমাদের লেকচার 3 থেকে বেশিরভাগ প্রশ্ন পরীক্ষার মধ্যে কমন পাবা তোমরা। সো লেকচার 3টা বেশি বেশি করার চেষ্টা করবা, যেখানে হচ্ছে আমরা এই যে গ্যাসীয় পরিবহন বা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে পরিবহন কিভাবে হয়, রক্তের মধ্যে দিয়ে কিভাবে অক্সিজেন পরিবহন হয়, কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয়, সেটা আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি আজকের টপিকটা একেবারে ক্লিয়ার হয়েছে প্রত্যেকটা টপিক। সো আমাকে আগে একটু কনফার্ম করো যে সব কিছু বুঝতে পারছো কিনা। জাস্ট মূলত 3টা বড় বড় প্রশ্ন আমরা পড়ছি, বা 2টা। একটা পড়ছি হলো আমরা শ্বাস গ্রহণ
শ্বাসক্রিয়ার বর্ণনা বা শ্বাসক্রিয়ার কৌশল, শ্বাসক্রিয়া কার্যক্রম, শ্বাস গ্রহণ পদ্ধতি এবং শ্বাস ত্যাগ পদ্ধতি। আর হচ্ছে যে আরেকটা আমরা পড়লাম হচ্ছে প্রশ্বাস এবং নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ, কিভাবে স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং রাসায়নিক নিয়ন্ত্রণ যেটা হয় স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রণ হইতে তিনটা ভাগে হইতে পারে, শ্বাসকেন্দ্রের মাধ্যমে, প্রতিবর্ত ক্রিয়ার মাধ্যমে, অন্যান্য ক্রিয়া। তো এখানে আলাদাভাবে এই যে শ্বাসকেন্দ্র আলাদা গ নাম্বার প্রশ্ন হইতে পারে, প্রতিবর্ত ক্রিয়া যেটা এটাও আলাদা গ নাম্বার প্রশ্ন হইতে পারে। টোটালটা একটা গ নাম্বার। টোটালটা যদি একটা গ ঘতে আসে তাহলে সবগুলো আমরা একটু একটু করে দিব, আর যদি এটা আলাদাভাবে গ নাম্বার আসে তাহলে এটা বিস্তারিত দিব, এটা যদি আলাদা গ নাম্বার আসে এটা বিস্তারিত দিব। ব্যাস এই হলো কথা। ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকে ক্লাসটা আমরা ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। স্যার কারেন্ট নেই, ফোনে চার্জ নেই, খুব কম, ছুটি দেন। ওকে, ক্লাস শেষ করে দিচ্ছি স্যার। আজকে ক্লাস সব বুঝছি, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ওকে স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জি স্যার ক্লিয়ার। ওকে স্যার ক্লিয়ার। আয়মান বৈষ্ণব, আয়ান বৈষ্ণব, স্যার শর্টান রিসেপ্টরকে কি গ্রাহক কোষ বলা যাবে? রিসেপ্টর হচ্ছে একটা স্নায়ু, স্নায়ু কেন্দ্র, উদ্দীপনা গ্রহণ করা, মানে যে কোনো উদ্দীপনা সে সৃষ্টি করবে, হ্যাঁ, গ্রহণ কেন্দ্র। ওকে, কোষ না বলাটাই ভালো, রিসেপ্টর বলতেই, রিসেপ্টর বলো এটাই ভালো, স্ট্রেস রিসেপ্টর বা শর্টান রিসেপ্টর বলো। বুঝতে পারছি তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, অলমোস্ট 2 আওয়ার হয়ে গেছে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। তাহলে আমরা দ্বিতীয় পত্র মোটামুটি এখন শনি সোম বুধ রাত 10টা থেকে লাইভ ক্লাস হবে, ঠিক আছে? ওকে, আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। শনি সোম বুধ রাত 10টায় দ্বিতীয় পত্র লাইভ ক্লাস হবে। টাটা।